হ্যালো ভিউয়ার্স, এই গল্পটি সিজন 1 এবং সিজন 2 আগে আপলোড করা হয়েছিল। এখন সিজন 3 আপলোড করা হলো। যারা যারা সিজন 1-2 দেখেননি অবশ্যই দেখে নেবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। তো চলুন গল্পে ফেরা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় ও নামকরা প্রতিষ্ঠান, যেখানে মেধাবী শিক্ষার্থীদের সাথে কিছু বড়লোক বাপের উগ্র সন্তানরা পড়াশোনা করে, আবার কিছু কিছু ভালো ছাত্রও আছে। ভার্সিটির সামনে একটা পাগল ছেলে বসে আছে। গায়ে তার ছেঁড়া পোশাক, পায়ে ছেঁড়া স্যান্ডেল, পোশাকে অনেক জায়গায় সেলাই করা, মুখে দাড়িতে ভর্তি, উস্কো খুস্কো মাথার চুল, না জানি কতদিন গোসল করেনি। বেশ কয়েকদিন হলো তাকে ভার্সিটির সামনে দেখা যাচ্ছে। হয়তো নতুন আসছে। ভার্সিটিতে কিছু পোলাপান যাদের বাবার অনেক নামডাক, টাকার অভাব নেই। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করছে 3 জন ছেলে যাদের অনেক অহংকার, তাও বাবার পাওয়ারের। প্রবেশ করার সময় এত রেখে পাগল ছেলেটি তাদের সামনে এসে দাঁড়ালো। আমাকে কিছু খেতে দিন, আমাকে কিছু কিনে দিন, আমার খুব খিদে লাগছে। 3 দিন কিছু খাইনি আমি। 3 জনের সামনে গিয়ে পাগলটি পাগলামি করতে লাগলো। এটা দেখে 3 জন খুব রেগে গেল। একজন তো রেগে বলে উঠল, এই সর, তোর মতো কেউবা আমাদের সামনে আছিস? ছি, তোর গা থেকে দুর্গন্ধ আসছে, সরে যা এখান থেকে। আমাকে কিছু খেতে দিন। পাগল ছেলেটি কিছুই বুঝলো না। সে এক কথায় বলতে লাগলো তাকে খেতে দিতে, কিন্তু ওই 3 জন খুব রাগ করলো আর বিরক্ত হলো। এই শালাকে কি করবো রে? কিছু তো একটা করতে হবেই, না হলে এই পাগল যাবে না এখান থেকে। খিদে আমার পেটে খুব জ্বলছে। এবার রাহি নামের ছেলেটা পাগলটাকে ধাক্কা দিল, সাথে সাথেই মাটিতে পড়ে গেল আর হাতের কোনোই কেটে গেল। আমার হাত নষ্ট। এটা বলে ছোট বাচ্চাদের মতো কান্না করতে লাগলো, যা দেখে যা সে সবার নয়। এইটা দেখে 3 জন খুব মজা পেল। সাথে চারপাশ দিয়ে যারা যাচ্ছিল তারাও খুব মজা নিতে লাগলো। এই কাল থেকে এই বেটার লোকে মজা নিব। তুই ঠিকই বলেছিস, কিন্তু আজ নয় কেন? আরে তুই ভুলে গেছিস, আজ ভার্সিটিতে নতুন ম্যাম আসবে। উফ, সে নাকি অনেক সেক্সি আর সুন্দর। তাহলে আর দেরি কিসের, চল। থাক গেওয়া, তোরে কাল দেখে নিব। এটা বলে 3 জন চলে গেল আর পাগলটা বসে কান্না করতে লাগলো। চারপাশে দিয়ে সবাই যাচ্ছে আর হাসাহাসি করছে। এবার চলুন ছোট করে 3 জনের পরিচয় দেওয়া যাক। সান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিপি সাইফুল ইসলামের ভাই। রাহি ঢাকার সাবেক মন্ত্রী জয় চৌধুরীর ছেলে। জিম বর্তমান ঢাকা শহরের ডন মাফিয়া জন্ডুয়ের ছেলে। 3 জন খুবই পাওয়ারফুল, তাই এরা নিজেদেরকে মানুষের থেকে হয়তো বেশি কিছুই ভাবে। মানুষকে মানুষ মনেই করে না। 3 জন ভার্সিটিতে গিয়ে আজ কাউকে র্যাগিং করলো না, সোজা নিজেদের ক্লাসে চলে গেল, যা দেখে ভার্সিটির অনেকেই অবাক। কারণ এই 3 বছরে এমন কোনো দিন নাই যে তারা কাউকে অপমান করেনি। সে যাই হোক, আজ তার উল্টো হয়েছে, এটাই অনেক। পাগল সেখানে বসে কান্না করতেছিল। একজন গার্ড এসে তাকে পাশে নিয়ে গেল, কারণ শিক্ষার্থীদের যেতে আসতে সমস্যা হচ্ছে তাই। কলেজে 2য় বর্ষের ছাত্রী ফাতেমা। নামটা যেমন সুন্দর, ব্যবহার আচরণ আরও সুন্দর। যেমনই স্টাইল তেমনই ভাব, কিন্তু মনে কোনো অহংকার নেই। বর্তমান দেশের টপ বিজনেসম্যান সিরাজ শিকদারের একমাত্র মেয়ে। কি রে মায়া পাগলা, কান্না করছিস কেন? যেটা দেখে তোরা হাসছিস? আর বলিস না, আজ শান আর তার বন্ধুদের কাছে গিয়ে খাবার চাইলে বিভিন্ন কথা বলে আর ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাই। বুঝতে পারছি, এইসব বড় বড় লোকের ছেলের জন্যই এই অবস্থা। যাই হোক, একটু কিছু কিনে দিলে কি হয়? সবাই তো আর তোর মতো দয়ালু না যে কিনে দিবে। সবাই যদি আমার মতো হতো তাহলে দেশটা কত সুন্দর হতো। ফাতেমা একবার পাগলটার দিকে তাকিয়ে মায়ের সাথে ভার্সিটিতে চলে গেল। আমার খিদে লাগছে, কিছু খেতে দিন, খুব খিদে লাগছে। ভাত ভাত। পাগলটা ভাত ভাত করে কান্না করতে লাগলো
আর কেটে যাওয়া জায়গায় ফু দিতে লাগলো। দারোয়ান কিছু বলল না, সে সেখানে থেকে সরে আসলো। এইসব কত রকমের পাগল আছে যারা ভার্সিটির সামনে এসে এমন করে। এমন কয়জনকেই বা দেওয়া যায়। তৃতীয় বর্ষে লোক প্রশাসন বিভাগের স্টুডেন্টরা নিজেদের ক্লাসে চিল্লাচিল্লি করছে, নিজেদের মাঝে আড্ডা দিচ্ছে। এই চুপ কর, প্রধান অধ্যাপক আসছে, সাথে নতুন ম্যাডাম। একজনে এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কিছু সময় পর স্যার ও ম্যাম প্রবেশ করলে সবাই উঠে সালাম দিল। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনার সাথে পরিচয় করিয়ে দিই, উনি হলো তোমাদের নতুন ম্যাডাম, নাম সুজুতি রহমান বৃষ্টি। বাকি পরিচয় ক্লাস করতে করতে হয়ে যাবে। একটু থেমে, তো ম্যাম, আপনি ক্লাস নিন, কোনো দরকার হলে বলবেন, আর কোনো সমস্যা হলে। ঠিক আছে স্যার। প্রধান অধ্যাপক চলে গেল। এবার নতুন ম্যাম সবাইকে বলল, গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাডাম। স্যারের থেকে তো আমার পরিচয় পেয়ে গেছো। আমার নাম সেজুতি রহমান বৃষ্টি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে 2 বছর আগে পড়াশোনা শেষ করেছি। দোষ বিশ্বাস হচ্ছে না, এই ম্যাম আমাদের থেকে 3 বছরের সিনিয়র। দেখে মনে হচ্ছে আমাদের থেকে পেয়েছি। রে, গলার কোনটা কি সুইট, দেখতে কিন্তু অসাম। সেটার বলতে ম্যাম যদি না হতো তাহলে একবার ট্রাই করতাম। ধুর, ম্যাম হয়েছেন তো কি হয়েছে, সে তো মেয়ে, আর মেয়ে যখন তখন তো একটু ট্রাই করবই। একদম ঠিক বলেছিস সান। সান, রাহি আর জিম নিজেদের মাঝে কথা বলতেছিল। তখনই সেটা বৃষ্টির নজরে আসলো। ওই পিছনে যারা গল্প করছো তারা উঠে দাঁড়াও। সান ইশারা করে নিজেদের দেখালো। হ্যাঁ, তোমরাই। 3 জনে উঠে দাঁড়ালো। ক্লাসের মাঝে এত কিসের কথা বলছো? তেমন কিছু না। পরের বার থেকে যেন আর কথা বলতে না দেখি, দেখলে ক্লাস থেকে বের করে দিব। সরি ম্যাম। এখন বসে পড়ো ভদ্র ছেলের মতো। 3 জন বসে পড়ল। তারপর আস্তে আস্তে সবার সাথে পরিচয় হতে লাগলো। এখানে সবাই বড়লোক পরিবারের ছেলে মেয়ে। দেখলি প্রথম দিন কেমন করলো। এখন চুপ হয়ে যা জিম, সব পরে দেখা যাবে। বৃষ্টি পরিচয় হয়ে কিছু সময় ক্লাস দিয়ে চলে গেল। তখন আবার তারা চেল্লাতে লাগলো, আড্ডা দিতে লাগলো। ম্যামকে নিয়ে অনেকেই অনেক কথা বলতে লাগলো। ছেলেরা তো বৃষ্টির সৌন্দর্য নিয়ে কথাই বেশি বলছে। ফুটপাতে শুয়ে আছে পাগল ছেলেটি, দেখতে একদম নিষ্পাপ লাগছে। সময়টা রাত 12টার কাছাকাছি। পাশে বিভিন্ন প্রকার টোকাই গভীর ঘুমিয়ে আছে। ঢাকা শহরের মস্তান রেহান ও তার সাথে কিছু লোক নিয়ে পুরো জায়গা ফাঁকা করতে লাগলো। ফুটপাতে যারা আছে তাদেরকে তুলে মেরে ধরে দিয়ে পাঠাতে লাগলো। কাল থেকে তোদেরকে যেন এখানে না দেখি, এখানে আমাদের আড্ডাখানা হবে। কাল থেকে যাকে এখানে দেখব মেরে পুঁতে দেব। রেহানের লোকেরা সবাইকে তাড়িয়ে দিল। সবাই চলে গেলেও পাগল ছেলেটি একটি গাছের আড়ালে লুকিয়ে রেহানের কাজকর্ম দেখতে লাগলো। বস, আমাদের সাথে যে ড্রাগস ডিল করতে আসছিল সে চলে আসছে। ঠিক আছে, এখানে নিয়ে আয়। রেহানের কথা মতো তার লোক গিয়ে রেহানের কাছে ড্রাগস ডিলের লোক নিয়ে আসে। সব মাল নিয়ে আসছেন তো? এই বুট কেসে সব আছে। ঠিক আছে, ব্রেক সিট দেন। আগে টাকা, তারপর বক্স। ওকে। রেহান ইশারা দেওয়া মাত্রই তার লোক এসে তার হাতে একটি বাক্স ধরিয়ে দিল। রেহান বাক্সটি খুলে সেই ড্রাগস ডিলের লোকটিকে দেখিয়ে দিল টাকা। তারপর বাক্স অদল বদল করে নিল। লোকটি টাকার বাক্স নিয়ে যেয়ে ঘুরে চলে যেতে যাবে, অমনি রেহান নিজের পিছন থেকে বন্দুক বের করে সেই লোকটিকে এবং তার সাথে আসা লোককেও মেরে দিল। আমার সাথে ডিল করতে আসলে এমনই হয়। এখন মালগুলো আমার, 8 টাকা। এই তোরা সবাই এই লাশগুলো নদীতে ফেলে দিয়ে আয়। ঠিক আছে বস। রেহান বাক্স দুটো নিয়ে মনের আনন্দে হাঁটতে হাঁটতে নিজের গাড়িতে গিয়ে বসলো। এত সময় গাছের আড়াল থেকে পাগলটি এইসব কাণ্ড কারখানা দেখতেছিল। ভয়ে সে জড়সড় হয়ে উঠেছে। মৃত্যুর ভয় সবার আছে, কেউ যেন বুঝতে না পারে, তাই পাগলটি নিজের মুখে হাত দিয়ে চুপ করে বসে আছে। একটা রুমে বসে আছে 3 জন, 2 জন মধ্যবয়স্ক এবং একজন যুবক ছেলে।
তাদের মাঝে একটু আগেই ভাবার ডিলটা নিয়ে কথা হচ্ছে। বাবা এই ডিলটিও কমপ্লিট করে ফেলেছে। আমি জানতাম আমার ছেলে কখনো ফেল হতে পারে না বাবা। বাবা ও চাচা তোমরা নিজেদের ঢাকঢোল নিজেরাই পিটিয়ে নাও, সব কাজগুলো আমি নিজের বুদ্ধিতেই করছি। ঠিক আছে মাইসান। এরপরে ডিল কোথায় হবে? কোথায় হবে সেটা সঠিক সময়ই বলে দিবে। সিরাজ চৌধুরীর একমাত্র ছেলে রেহান। খারাপ কাজ এই তিনজনের বাঁ হাতের খেলা। ঢাকা শহরের এমন কোনো কাজ নেই যা রেহানের দ্বারা হয়নি। তার নামে কয়েকটি মার্ডার এবং ধর্ষণের কেস প্রত্যেকটা পুলিশ স্টেশনে রয়েছে, কিন্তু নিজের পাওয়ারের জন্য প্রশাসন আর কিছুই করতে পারেনি। পরের দিন সকালে পাগলটাকে আবারও ভার্সিটির সামনে দেখা গেল। আজও তার একই অবস্থা। শান, জিম, রাহি তিনজন ভার্সিটিতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখল যে গতকালের পাগল ছেলেটি আজও ভার্সিটির গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে। জিম চলো আজকে একটা বিনোদন নেওয়া যাক। কিভাবে বিনোদন নিবি? ওই দেখো ওইখানে কালকে সেই পাগলটি দাঁড়িয়ে আছে, চলো তার থেকেই আজকে বিনোদন নেওয়া যাক। ঠিক আছে। তিনজন হাঁটতে হাঁটতে পাগলের কাছে চলে আসলো। কিরে তোর খিদা লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক খিদা লাগছে। তোমরা আমাকে খেতে দিবা? হ্যাঁ দেব, কিন্তু আমাদের কথা শুনতে হবে। কি কথা বলুন, আমি সব শুনবো। এবার তিনজন নিজেদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। শান বলল, ঠিক আছে আমাদের সঙ্গে ভিতরে চল। পাগলটি শানের কথা শুনে তার পিছনে পিছনে যেতে লাগলো। ভার্সিটির ভিতরে চারপাশে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। না জানি আজ আবার ভার্সিটিতে কি হবে। তিনজন পাগলকে নিয়ে একটি বকুল গাছের তলে দাঁড়ালো। রাহি হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। চারপাশে সবাই রাহির দিকে তাকালে রাহি ইশারা করে তাদের কাছে আসতে বলল। হ্যালো গাইস, আজ আমাদেরকে ম্যাজিক দেখানো হবে। সবাই উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকালো। এবার জিম পাগলটিকে বলল, এই পাগল সবার সামনে তুই নাচতো, তাহলে তোকে অনেক সুন্দর খাবার দিব। হাসি মুখে পাগলটি নাচতে লাগলো। একবার হাত এদিক একবার হাত ওদিক। ভালো মানুষই নাচতে পারে না, সে তো আবার পাগল। পাগলের নাচ দেখে সবার হাসির রোল পড়ে গেল। পাগল মনে করছে তার নাচ দেখে সবাই খুশি হয়েছে, কিন্তু আসল বিষয় তো সেটা না। সে বুঝতেই পারছে না। এবার তুই ডিগবাজি দিয়ে দেখা। কথা মতো সব করলো। তিনজন যা বলছে পাগলটি তাই করছে। আর এইসব দেখে ভার্সিটির সবাই বিনোদন নিচ্ছে। নিজেদের সকল কথা পাগলটি শুনলে তিনজনে হাসতে লাগলো। তারপর বলল, এই তোর আর নাচতে হবে না, তুই এখান থেকে যা। হ্যাঁ, কিন্তু আমার খাবার, আমার খুব খিদে লাগছে। তোকে কোনো খাবার দেওয়া হবে না, তুই এখন যা তো, আমাদের এখন ক্লাস করতে হবে। সেটা কি নতুন খাবার নাকি? জিম পাগলটারে তাড়াতাড়ি দূর কর, আমার সামনে থেকে বিনোদন নেওয়া শেষ। এখন যেতে বল, ওর এমন অদ্ভুত কথা শুনতে আমার ভালো লাগছে না। এই তুই যা তো। এটা বলেই শান পাগলটিকে ধাক্কা মেরে ফেলে দিল, আর সাথে সাথে পাগলের কান্না জুড়ে দিল। এটা দেখে ভার্সিটির কেউ এগিয়ে আসলো না, যে যার মতন চলে গেল। এমনকি ওরা তিনজনও। ফাতেমা আর মায়া কেবলমাত্রই ভার্সিটিতে ঢুকেছে। এমন সময় তারা দেখলো যে গতকালের পাগলটি বসে বসে কান্না করছে। কিরে, আজ আবার ওই পাগলকে ওখানে বসে কান্না করছে কেন? দেখ, হয়তো গতকালের মতো কেউ ওর সাথে খারাপ ব্যবহার করেছে। আজকাল মানুষের মন মানসিকতা এত পাল্টে গেছে যে পাগল সে তো খারাপ ব্যবহার করতে তাদের বিবেকে বাঁধে না। চল আজ পাগলটিকে কিছু কিনে দেওয়া যাক। সত্যি বলছিস? হ্যাঁ চল, সত্যি বলছি। দুইজন পাগলটির দিকে এগিয়ে যাবে, কিন্তু তার আগেই ক্লাসের ঘন্টা দিয়ে দিল। দুইজন আর সেদিকে না গিয়ে নিজেদের ক্লাসের দিকে যেতে লাগলো। অন্যদিকে নতুন ম্যাম পাগলটির সাথে করার সকল কাজ দুই তলা থেকে নিখুঁতভাবে দেখতেছিল। সবাই যে যার মতোই সেখান থেকে চলে গেলে বৃষ্টি কিছু সময় পাগলের দিকে তাকিয়ে রইল। তারপর কিছু একটা চিন্তা করে মুচকি হেসে নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল। ঢাকা ভার্সিটির ভিপি সাইফুল ইসলাম ভালো মুখোশের আড়ালে খারাপ কাজ করতে ভালোই জানে। তার খারাপ কাজের ভিতরে সবচেয়ে নাম করা হলো ভার্সিটির কোনো সুন্দরী মেয়ে তার পছন্দ হলে তার সাথে রাত কাটানো। হয় তার ইচ্ছে, না হলে জোর করে তার সঙ্গে রাত কাটাবে।
আজও তার ব্যতিক্রম হয়নি। ঠিক 12টার দিকে সাইফুল নিজের গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। দারোয়ানকে কিছু টাকা দিয়ে গাড়ি থামিয়ে মেয়েটিকে বের করলো। তারপর টানতে টানতে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। পাগলটি গেটের ঠিক পাশেই শুয়েছিল। যখনই একটি গাড়ির শব্দ শুনতে পেল তার ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ঘুম চোখে উঠে দাঁড়িয়ে সব কার্যকলাপ দেখতে লাগলো। দারুণ দরজা বন্ধ করে নিজের রুমে গেলে পাগলটি চুপি চুপি গেট টপকে ভিতরে ঢুকে গেল। তারপর সাইফুলের পিছনে পিছনে যেতে লাগলো। মেয়েটি চিৎকার করে বলতে লাগলো, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না আপনি। চুপ থাক, বেশি কথা বললে আমার গ্যাংকে ডেকে নিয়ে এসে তোকে রেপ করব। আমার এত বড় সর্বনাশ করবেন না। যা আমার বাড়িতে আমার আম্মু ছাড়া কেউ নেই, আমার কিছু হয়ে গেলে তার কি হবে? এই কথাগুলো তোর আজ ভাবা উচিত ছিল, এখন এইসব বলে লাভ নেই। টানতে টানতে ভার্সিটির টপ ফ্লোরে নিয়ে চলে আসবে। সাইফুল ধাক্কা দিয়ে মেয়েটিকে ছাদের উপর ফেলে দিল। তারপর নিজের পোশাক খুলতে লাগলো। মেয়েটিও আস্তে আস্তে পিছোতে লাগলো। স্যার, দয়া করে এমন করবেন না, আমাকে যেতে দিন স্যার। সেটা তো হচ্ছে না। একবার এই সাইফুলের নজর যদি কোনো মেয়ের উপর পড়ে তাহলে তাকে ভোগ না করে সেই সাইফুল শান্ত হয় না। তোকে প্রস্তাব দেওয়ার সময় তুই যদি ভালো মতো মেনে নিতি তাহলে খুব সুন্দরভাবে কাজটি সেরে ফেলতাম, কিন্তু তুই না শুনে আমাকে থাপ্পড় মারছিস, তোকে ওর মাসুল দিতেই হবে। সাইফুল নিজের জামা খুলে ফেলে দিল। তারপর মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। না, এমন করবেন না, কেউ আমাকে বাঁচাও। আরে অযথা চিল্লে লাভ নেই, কেউ তোর কথা শুনবে না। মেয়েটি অনেক চিল্লাতে লাগলো, কিন্তু কোনো ফায়দা হলো না। হঠাৎ পাগলটি সাইফুলের সামনে এসে দাঁড়ালো। কারোর পা দেখে সাইফুল মুখ তুলে তাকিয়ে দেখলো একজন তাদের সামনে দাঁড়িয়ে আছে। সাইফুল এই সময় কাউকে এখানে আশাই করেনি। তুই আর এখানে কিভাবে আসলি? আপনারা দুইজন এখানে মারামারি করছেন কেন ভাইয়া? এখানে কি করছে পাগল কি বুঝতে পারলো না, তাই মারামারির কথা বললো। এমনি, তুই এখান থেকে যা তো। তার আগে আপনারা মারামারি বন্ধ করুন আর ওই আপুটাকে ছেড়ে দিন। তুই যা, তাহলে ছেড়ে দিব। পাগলটি কি করবে ভেবে পেল না। নিজের মাথার চুলকে চলে যেতে লাগলো, কিন্তু মেয়েটি চিৎকার করে দিয়ে বলে উঠল, প্লিজ আমাকে নরপশির হাত থেকে বাঁচান, ও আমাকে রেপ করার চেষ্টা করছে। এটা বলে কান্না করতে লাগলো। রেপ কি জিনিস সেটা পাগলটি না বুঝলেও মেয়েটির কান্না ঠিকই বুঝতে পারলো, তাই ঘুরে এসে বোঝার চেষ্টা করলো এখানে কি হচ্ছে। কিরে, এখানে না গিয়ে দাঁড়িয়ে পড়লে? পাগল কোনো কথা ছাড়াই সাইফুলকে মারতে লাগলো। ধাক্কা দিয়ে মেয়েটির গায়ের উপর থেকে ফেলে দিল। তারপর কোনো কথা ছাড়াই মারতে লাগলো। পাগলটির কানে মনে হচ্ছে কোনো কথাই যাচ্ছে না। এবার সাইফুল ও পাগলটির সাথে হাতাহাতি করতে লাগলো। মেয়েটির পাশে দাঁড়িয়ে কান্না করতে লাগলো এবং এই সব দেখতে লাগলো। দুইজনের মাঝে প্রচুর হাতাহাতি হতে লাগলো। এত সময় দুইজনে ভালোই আঘাত পেয়েছে। দুইজন হাতাহাতি করতে করতে একসময় ছাদের কিনারায় চলে আসলো। দুইজনের হাতাহাতির কারণে খেয়াল নাই যে তারা ছাদের কিনারায় দাঁড়িয়ে হাতাহাতি করছে। পাগল সে আর কি বুঝবে, কিন্তু সাইফুল তো বুঝতে পারত, কিন্তু না, খেয়ালই নেই তার। এই দিকে কোনো খেয়াল নেই। হঠাৎ পাগলটি সাইফুলকে ধাক্কা মারল, আর সাথে সাথে সাইফুল চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। না, পাগলটি কিছুই বুঝতে পারল না, শুধু মাথা চুলকে নিচের দিকে তাকিয়েই রইল। এটা তুমি কি করলে? একজনকে মার্ডার করে ফেলে? এটা আবার কি? মেয়েটির মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো কি করবে। তারপর কোনো কথা ছাড়াই পাগলের হাত ধরে নিচে নামতে লাগলো। এত সময় সাইফুলের সঙ্গে যে ছেলেগুলো ছিল এবং দারোয়ান সাথে সাথে জড়ো হলো এবং খোঁজাখুঁজি করতে লাগলো। তারা এক সময় এসে সাইফুলের লাশের সামনে দাঁড়ালো। এটা কিভাবে হলো জানি না। স্যারকে তো একটি মেয়েকে নিয়ে ঢুকতে দেখেছিলাম, তাহলে কি সেটা এমন করছে? এই কথা একদম মুখেও আনবি না। আমি এখনই পুলিশকে ফোন করছি, পুলিশের সামনে যেন এসব কথা না শুনি। ঠিক আছে।
তারপর একজন পুলিশকে ইনফর্ম করলো। সবাই এক জায়গায় জড়ো হওয়ার কারণে অন্যদিকে কেউ নেই। এই সুযোগে মেয়েটিও পাগলটিকে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। তারপর দ্রুত ভার্সিটি থেকে দূরে চলে গেল। দেখো, তুমি একজনকে মেরে ফেলেছো, তাই তুমি এই কয়েকদিন ভার্সিটির সামনে আসবে না। পাগলটি কিছুই বুঝলো না। মেয়েটি আরও কিছু সময় কিছু বুঝিয়ে পাগলটিকে রেখে সেই জায়গা ত্যাগ করে দ্রুত চলে গেল। পাগলটি কিছু বুঝলো কিনা জানা নেই। সকাল থেকে প্রতিটি খবর চ্যানেলে একটি খবর প্রচার করা হচ্ছে, আর সেটা হলো ভার্সিটির ভিপি বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেছে। ঢাকা ভার্সিটির ভিপি সাইফুল ইসলাম, যে কিনা খুবই নামকরা একজন লোক এবং ঢাকা শহরের একজন পাওয়ারফুল ব্যক্তি, এমন ব্যক্তিকে কে বা 7 তলা থেকে ফেলে দিবে এই আশাকেই করছে না। পুলিশের লোক এসে লাশের চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে, আর বড় অফিসার চারপাশে সবাইকে জিজ্ঞেস করছে। ভিপি মরার কারণে আজ ভার্সিটি বন্ধ। তোমাদের মাঝে কেউ যদি জেনে থাকো এখনই বলে দাও, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। ঢাকা শহরে পুলিশ সুপার নিচে এসে এই প্রশ্নগুলো করতে লাগলো। স্যার, আমরা কেউ কিছু জানি না। রাতের বেলায় স্যার নিজের গাড়ি নিয়ে একলা এসেছিল কোনো কাজ করতে, কিন্তু হঠাৎ তার চিৎকার শুনে আমরা এখানে এসে দেখি তিনি এখানেই পড়ে আছে। আমরা কিছু করার আগে তিনি মারা যান। সে কি খালি গায়ে এসেছিল? না স্যার। পরে যদি তদন্ত করে জানতে পারি এই মৃত্যুর পিছনে তোমাদের কারো হাত আছে, তাহলে কঠোর থেকে কঠোর শাস্তি দেব তোমাদের। কি স্যার, আমরা কাউকে মারি না, আমরা গার্ড দেই। ওনার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, তাহলে খামোখা আমাদের উপর দোষ দিচ্ছেন কেন? সময় হলে দেখা যাবে সেটা। পুলিশ ছাদের উপর গিয়ে দেখলো সাইফুলের পোশাক পরে আছে। সেটা নিয়ে কিছু সময় তদন্ত করে নিচে নেমে আসলো। দারোগা পুলিশ সুপারের সাথে কিছু সময় কথা বলে নিল। লাশটাকে পোস্ট ম্যাডামের জন্য নিয়ে যাও। ঠিক আছে স্যার। পুলিশ সুপারের কথা শুনে সাইফুলের লাশ নিয়ে চলে গেল। শান নিজের ভাইয়ের মৃত্যু কোনোভাবেই আশা করতে পারেনি। অঝরে কান্না করছে, কোনোভাবেই মেনে নিতে পারছে না। ভার্সিটির ভিপি সাইফুলের খুন হবার কিছুদিন কেটে গেল। খুন হলো, রেস চারপাশে কেটে গিয়েছে, আবার ভার্সিটি শুরু হয়েছে। সবাই আগের মতো নিয়মিত ভার্সিটিতে আসছে। সাইফুলের খুনের ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভার্সিটির বাইরে এখনও এর গরম রয়েছে। প্রতিদিনের মতো মায়া আর ফতেমা ভার্সিটিতে আসলো। ভার্সিটিতে এসে সেই পাগল ছেলেটিকে তারা দেখলো না, তাই নিজেদের ক্লাসের দিকে চলে গেল। বৃষ্টি এসে 3rd ইয়ারের ক্লাসের ভিতরে গেল। ক্লাসে এসে যথানিয়মে ক্লাস শুরু করলো। বৃষ্টি খেয়াল করলো প্রথম দিনে সেই বাজে ছেলেগুলো আজ ক্লাসে নেই। বৃষ্টি জানতে পেরেছিল যে ভিপি সাইফুলের ভাই শান, হয়তো এই কারণেই তারা 3 জনে ভার্সিটিতে আসেনি। ক্লাস শেষে বৃষ্টি বাইরে চলে আসলো। ভার্সিটির গেটের দিকে কয়েকবার নজর দিল, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে তার চোখে বাঁধল না। এইভাবে কিছু সময় অপেক্ষা করার পর বৃষ্টি অন্যজনের ক্লাস নিতে চলে গেল। রেহানের সামনে দাঁড়িয়ে আছে জিম, রাহি আর শান। ভাই, যে করে হোক আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করুন। চিন্তা করিস না, আমি ঠিক খুঁজে বের করব স্যার। সাইফুল যেমন তোর ভাই, ঠিক তেমনি আমার বন্ধু। আর আমার বন্ধুকে যে মারছে আমি তাকে কাল থেকে হলো খুঁজে বের করব। জি ভাই, তাকে খুঁজে পেলে সবার আগে আমাকে খবর দিবেন। আমি তাকে নিজ হাতে খুন করতে চাই। আচ্ছা ঠিক আছে, আর বেশি বাইরে বাড়াবাড়ি করিস না। ভার্সিটি গিয়ে নিয়মিত ক্লাস কর। ঠিক আছে। তো তোর ভাই তো আমার সঙ্গে অনেক ধরনের কাজ করতো, সেই কাজগুলো কি তুই নিতে পারবি? আমি বলতে চাচ্ছি যে সেই গানগুলো তুই কি দেখাশোনা করতে পারবি? জি ভাই, অবশ্যই পারবো। ঠিক আছে, কাল যথাসময় চলে আসিস, আমি তোকে সব কাজ বুঝিয়ে দেব তোর ভাইয়ের। ঠিক আছে ভাই। 3 জন রেহানের সঙ্গে আরও অনেক সময় কথা বলে কোনো একটি বিষয়ে আলোচনা করে চলে গেল। একটি গোডাউনে কয়েকশো মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। আজ রাতেই তাদেরকে ইন্ডিয়ান বর্ডার দিয়ে পাচার করে দেওয়া হবে। সকল মেয়েগুলোকে ড্রাগস দিয়ে নেশাগ্রস্ত করে রেখেছে। মেয়েগুলোকে চারপাশে পাহারা দিচ্ছে অনেকগুলো গার্ড, যেন কোনোভাবেই কেউ পালাতে না পারে। কিছু সময় পর সেখানে একটি গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে বেরিয়ে আসলো একটি লোক।
যে হলো বর্তমানে ঢাকা শহরের ডন মাফিয়া জন্ডু। তাকে দেখে তারেক নামের একটা ব্যক্তি এগিয়ে আসলো। বস, আপনি চলে এসেছেন? আপনার জন্যই তো আমরা অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ, আসতেই হলো। শুধু সব কাজ কমপ্লিট? হ্যাঁ বস, আপনার কথা মতো 400 মেয়েকে আমরা জোগাড় করে ফেলেছি, শুধু আপনি আদেশ দিলেই পাচার করব। হ্যাঁ, সবগুলোকে ড্রাম গাড়িতে তোল আর আমার কঠিন করার রাস্তা দিয়ে তাদের সবাইকে নিয়ে যাবে। বর্ডারে আমার লোক আছে, তারাই বর্ডার পার করে দিবে। ঠিক আছে বস। তারেক গিয়ে বাকি লোকেদেরকে মেয়েগুলোকে গাড়িতে তুলতে বলল। টার্কির কথা মতো সবাই কাজ করতে লাগলো। এদিকে জল্টু একটি চেয়ারের উপর বসে সকল কাজ দেখতে লাগলো। সবাই নেশাগ্রস্ত হয়ে আছে বলে বুঝতেই পারছে না যে তাদের সাথে কি ঘটতে চলেছে। প্রায় অর্ধেকের বেশি মেয়েকে ট্রাকে তোলা হয়ে গেল। তখনই সেখানে এন্ট্রি হলো একজন বাইকারের, যাকে দেখতে অদ্ভুত। দুটো চোখ ছাড়া তার শরীরের কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এ যেন কোনো এক সিক্রেট ম্যান। গায়ে কালো হুডি, কাঁধে একটি রাইফেল ঝোলানো, মুখে ড্রাগন মাস্ক, পায়ে স্টাইল মোজা, পায়ে বুট জুতা, কোমরে বন্দুক ঝুলছে। কে রে তুই, আর এখানে আসা সাহস পালি কিভাবে? আমার কোথাও যেতে অনুমতি লাগে না, আর না সাহস। কিন্তু তুই তো গোডাউনে কি করছিস, আর তোরা কেন আসছিস? কেন আসছি একটু পরেই বুঝতে পারবি। ভালো ভাবে বলছি, তুই এখান থেকে চলে যা, তা না হলে আমার লোক তোকে মেরে জ্যান্ত পুঁতে ফেলবে। আমাকে মারার সাহস এখন পর্যন্ত কারোর হয়নি, আর তোদের মতো চুনুপুটি আমার কিছুই করতে পারবে না। কে রে তুই, এত বড় বড় লেস্কার মারছিস? ছদ্মবেশী কিলার MK। বাইক থামিয়ে স্টাইল করে বাইক থেকে নামলো। অপরিচিত ছেলেটির পরিচয় জেনে সবাই চমকে উঠল। বছর আগেও এই নামের একজন ব্যক্তি ছিল, যে পুরো বাংলাদেশে তাণ্ডব চালিয়েছিল এবং অনেক লোককে মেরে ফেলেছিল। তুই আবার এতদিন পর কোথা থেকে উদয় হলি? সেটা তোর জানা লাগবে না। তুই যদি মেয়েগুলোকে ছেড়ে দিস তাহলে তোর কিছুই করব না, আর যদি আমার কথা না শুনিস তাহলে সবাইকে এখানেই জানে মেরে দিব। তুই একলা, আর এখানে আমরা কত লোক দেখছিস, তুই কিচ্ছু করতে পারবি না। আচ্ছা তাই, তাহলে দেখ তোর লোকগুলো এখন মাটিতে পড়ে আছে। MK এর কথা শুনে জন্টু নিজের লোকেদের দিকে তাকালো, কিন্তু দেখলো যে কারো কিছু হয়নি। এইটা দেখে জন্টু হাসি দিয়ে MK এর দিকে এগিয়ে গেল। MK ইশারা করে পিছনে তাকাতে বলল। এবার জন্টু পিছনে তাকিয়ে দেখলো তার লোকগুলো সব মাটিতে লুটিয়ে আছে, এমনকি তারিকও। এটা দেখার সাথে সাথেই জন্টু চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং নিজের বন্দুক বের করে MK এর দিকে গুলি ছুড়ল। গুলিটি MK এর পাশ দিয়ে বেরিয়ে গেল। MK নিজের বন্দুক বের করে জন্টুর হাতে গুলি করল। সাথে সাথে তার হাত থেকে পিস্তল পড়ে গেল এবং চিৎকার দিয়ে উঠল। হয়তো আমাকে চিনিস না, আমি হলাম এই ঢাকা শহরের ডন মাফিয়া জন্ডু। তুই শুধু ঢাকা শহরের ডন, আর আমি হলাম বিশ্বের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কিলার MK। আমার নাম শুনলে বড় বড় মাফিয়া থরথর করে কাঁপে, আর সেখানে তুই কিনা আমাকে ভয় দেখাস। MK হাততালি দেওয়ার সাথে সাথেই কয়েকটি লোক আড়াল থেকে বেরিয়ে আসলো, যাদের হাতে দামি দামি স্নাইপার। এরাই হয়তো জন্টুর লোককে মেরেছে। গাইস, মেয়েগুলোকে এক জায়গায় করে রাখো। ঠিক আছে বস। জন্ডু, তোর দিন শেষ, মরার জন্য প্রস্তুত হয়ে যা। আমাকে মারলে আমার সখীরা তোকে ছাড়বে না। চিন্তা করিস না, কয়েকদিন পর তোর সাথীকেও তোর সাথে পাঠিয়ে দিব। এইটা বলে MK পরপর কয়েকটি গুলি করলো। জন্টুর বুক থেকে রক্ত বেরিয়ে আসলো, সাথে সাথেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। পৃথিবী ছেড়ে চলে গেল একটি পাপী ব্যক্তি। 2 জন মরলো, বাকিদের খুব তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দিব। বয়েস, তোমরা এখন যাও। কিন্তু মেয়েগুলোর কি হবে বস? সেই ব্যবস্থা আমি করছি। MK এর কথা শুনে তার লোকগুলো চলে গেল। MK মেয়েগুলোর দিকে একবার নজর বুলিয়ে নিজের ফোন বের করে কাউকে ফোন করলো। হ্যালো, উত্তরা পুলিশ স্টেশন? হ্যাঁ বলছি। এই গোডাউনের ঢাকার মাফিয়া অনেকগুলো মেয়েকে বন্দি করে রেখেছিল, আপনারা এসে তাড়াতাড়ি উদ্ধার করুন।
এই কথা বলে এমকে নিজের ফোন কেটে দিয়ে বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। কিছু সময় পর পুলিশ এসে দেখলো ঘটনা সত্যি। তাছাড়া অনেক লোক মরে পড়ে আছে। মেয়েগুলোকে চিকিৎসার ব্যবস্থা করলো এবং লাশগুলো মর্গে পাঠালো। খবর কাগজে একটি খবরই প্রচার করা হচ্ছে, আর সেটা হলো ঢাকার ডন জন্টুয়ের মৃত্যু খবর। ঢাকার কেউই বুঝতে পারছে না যে কে এমন কাজ করছে যে একের পর এক মানুষ মারছে। কয়েকদিন আগে ভার্সিটির ভিপি, আর আজ ঢাকার ডন। ঢাকার ডন মরাতে অনেক মানুষই খুশি হয়েছে, কারণ তারা সকলে জানতো যে সে অনেক থেকে অনেক খারাপ কাজ করত। পুলিশের সামনে দাঁড়িয়ে আছে রেহান। তার মুখ দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে। রেগে থাকারই কথা, কারণ জন্টু তারই লোক ছিল। তোরা কি বসে বসে ঘাস কাটছিস? পুলিশ হয়েছিস কেন যদি কোনো অপরাধীকে ধরতে না পারিস? আচ্ছা, চেষ্টা করছি, কিন্তু ঠিক কোনো ক্লু না পাওয়ার কারণে আমরা অপরাধীকে ধরতে পারছি না। আমি কোনো অজুহাত শুনতে চাই না। যে বা যারা এমন কাজ করেছে তাদেরকে আমি ইমিডিয়েটলি আমার সামনে চাই। ঠিক আছে স্যার। রেহান দেশের টপ বিজনেসম্যানের ছেলে হবার সুবাদে কম বেশি সবাই তাকে চেনে। এই জন্য পুলিশ অফিসারও তাকে স্যার বলেই সম্বোধন করছিল। রেহান চলে যাবার পরে পুলিশ অফিসার বলল, এইসব বড় লোকদের দেখলে আমার গা জ্বলে। নিজের পায়ের উপর পা তুলে বসে থাকা আর আমার উপর এসে প্রেশার দেবে। আজ কয়েকদিন পর পাগলটি ভার্সিটির সামনে আসলো। খিদে লাগার জন্য ওর থেকে খাবার চাইতে লাগলো, কিন্তু কেউ তাকে পাত্তা দিল না। ফাতিমা এসে দেখলো যে পাগলটি সবার কাছ থেকে খাবার চাইছে, কিন্তু কেউই দিচ্ছে না। ফাতিমা এগিয়ে গেল এবং বলল, তোমার খুব খিদে লেগেছে? হ্যাঁ। ঠিক আছে, আমার সাথে চলো। ফাতিমা পাগলটিকে নিয়ে ভার্সিটির সামনে একটা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের দারোয়ান ফাতেমাকে ঢুকতে দিলেও পাগলকে ঢুকতে দিতে চাচ্ছিল না, কিন্তু ফাতেমার ধমকানি শুনে পাগলকেও ঢুকতে দিল। তারা দুইজন একটি কাঙ্ক্ষিত টেবিলে বসল এবং ফাতেমা ওয়েটারকে কিছু খাবারের অর্ডার দিল। ফাতেমা পাগলকে নিজের ইচ্ছে মতো খেতে বলল। পাগলকে আর পাইকে 2 হাত দিয়ে খেতে লাগলো। সবাই হাসতে লাগলো। এ যেন হাসি রোল পড়ে গেল। পাগলের খাওয়া দেখে ফাতেমা অবাক হলো। তারপর পাগলের হাতের উপর বাড়ি মারল। সাথে সাথেই পাগলটি খাওয়া বন্ধ করে দিল। এইভাবে খেতে হয় না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয়। এটা বলে ফাতেমা এক হাত দিয়ে নিজের মুখে খাবার নিল এবং খেতে লাগলো এবং পাগলটিকে বুঝিয়ে দিল যে এইভাবে খেতে হয়, কিন্তু পাগলটি কোনোভাবেই পারছিল না। এইটা দেখে ফাতেমার নিজের হাতে পাগলটিকে খাইয়ে দিতে লাগলো। এইটা দেখে চারপাশের অনেকেই অনেক কথা বলতে লাগলো নিজেদের মাঝে। ফাতেমা সেই দিকে কান্না দিয়ে নিজের কাজ করতে লাগলো। এভাবে খাওয়া শেষ করে বিল মিটিয়ে ফাতেমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল পাগলটিকে সাথে নিয়ে। পাগলটিকে গেটের সামনে রেখে ফাতেমা নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল। এই সব কিছু নতুন ম্যাম বৃষ্টি খুব ভালোভাবেই নজরে পরখ করলো। এগুলো দেখে মুচকি হেসে সে নিজের রুমের দিকে যেতে লাগলো। প্রথম দিন শানের ভাই, তারপর আবার জিমের বাবা মারা যাওয়াতে তারা কি ভার্সিটিতে আসছে না, এই জন্য ভার্সিটিটা কিছুটা শান্ত আছে, যে কেউই র্যাগিংয়ের শিকার হচ্ছে না। সেদিন রাতের মেয়েটি হঠাৎ দেখলো যে পাগলটি গেটের সামনে দাঁড়িয়ে আছে, তাই তার কাছে গিয়ে দাঁড়ালো। ধন্যবাদ তোমাকে সেদিন রাতে আমাকে বাঁচানোর জন্য। পাগলটি কিছুই বুঝলো না, শুধু হাঁ করে তাকিয়েই রইল। এইটা দেখে মেয়েটি মুচকি হেসে সেখান থেকে চলে গেল। একটা পার্সোনাল রুমে বসে আছে জিম, রেহান, রাহি, শান, সিরাজ ও মিশা সওদাগর। একের পর এক নিজেদের লোক মরে যাওয়ার কারণে সবাই একত্র হয়েছে। আঙ্কেল, আপনারা কিছু করেন। কেউ একজন আমার বাবাকে খুব খারাপভাবে মেরে ফেলেছে, তাকে আপনারা খুঁজে বের করার চেষ্টা করুন। চিন্তা করো না জিম, আমি চারপাশে আমার লোককে খোঁজ লাগিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি এই খুনিকে আমরা খুঁজে বের করব। রেহান, তুমি কি কিশোর খোঁজ করতে পারবে? না বাবা, যে খুন করেছে সে খুব পারফেক্টলি মেরেছে। কোনো না কোনো ক্লুই পাচ্ছি না, এমনকি গোডাউন সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলেছে, কোনো ভিডিও রেকর্ড নেই। আচ্ছা, এসব বাদ দাও। এখন থেকে সবাই সতর্ক থাকবে, আর কোনো কাউকে সন্দেহ হলেও আমাদের জানাবে।
ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের বাবা ও ভাইদের কাজ তোমাদেরকে বুঝে নিতে হবে, কারণ তারা আমাদের 10% পার্টনার ছিল। তোমরা এটা বুঝে না নিলে তোমাদের লস তো হবেই, সাথে আমাদেরও। ঠিক আছে, আমরা কাজ বুঝে নিব। তারা আরও কিছু সময় আলোচনা করে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতেই কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিন প্রায় প্রতিদিনই ফাতেমা পাগলটিকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাইয়েছে। দুজনের মাঝে বলতে গেলে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আজ সকালে পাগলটি গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখনই খেয়াল করলো যে প্রতিদিন যে মেয়েটি তাকে খাওয়াই সে আসছে। ফাতেমার রাস্তা পার হতে ছিল, তখন একটা মাইক্রো তার সামনে চলে আসে। ফাতেমার চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। তখনই সে অনুভব করে কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। আহ! পাগলটি চিৎকার করে উঠল, কারণ মাইক্রো দিয়ে যখন ফাতেমাকে বাঁধিয়ে দিতে যাবে সেই সময় পাগলটি এসে ফাতেমাকে সরিয়ে দেয় আর নিজে গাড়ির সামনে চলে আসে। এজন্য পাগলকে আঘাত পায় এবং পরে যে মাথা ফেটে যায় এবং হাত পা কেটে যায়। ফাতেমা চোখ খুলে তাকিয়ে দেখল যে পাগলটি রাস্তায় পড়ে আছে। ফাতেমা তাড়াতাড়ি করে পাগলটির কাছে আসলো এবং ডাকতে লাগলো, কিন্তু পাগলটির কোনো সাড়া শব্দ পেল না। মাইক্রো গাড়ি থেকে বেরিয়ে আসলো বৃষ্টি। সে এসে ফাতেমাকে বলতে লাগলো, তুমি দেখে শুনে রাস্তা পার হবে তো, মন কোন দিকে থাকে বুঝি না। তোমাকে দেখি একটা পাগল ছেলে মরতে বসেছে। এমন বলবেন না, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমাকে একটু সাহায্য করুন। ঠিক আছে, আমি আমার ড্রাইভারকে বলছি তাকে হসপিটালে নিয়ে যেতে। আমার ক্লাস শেষ হলে আমি হসপিটালে গিয়ে খোঁজ নিয়ে নিব। তারপর কয়েকজন ধরাধরি করে পাগলটিকে গাড়িতে তুলল। ফাতেমা ও মায়া পাগলটির সাথে হসপিটাল গেল। গাড়ি হসপিটালের সামনে এসে থামলে ফাতেমা তাড়াতাড়ি করে ওয়ার্ড বয়কে ডেকে পাগলটিকে হসপিটালের ভিতরে নিয়ে গেল এবং ডক্টর ডক্টর বলে চিৎকার করতে লাগলো। কি হয়েছে ওনার? একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করেন। সরি, আমরা এটাও পারবো না গো। একটা পুলিশ কেস, আগে পুলিশকে ইনফরমেশন করেন। আপনি যদি চিকিৎসা শুরু না করেন তাহলে আমি আমার ভাইকে ডাকতে বাধ্য হব। আর আমার ভাইকে জানেন? রেহান। বাবা হলো দেশের টপ বিজনেসম্যান সিরাজ চৌধুরী। ফাতেমার এ কথা বলাতে ডক্টররা চমকে গেল এবং তাড়াতাড়ি করে পাগলটির চিকিৎসার জন্য আইসিইউতে নিয়ে গেল। ফাতেমা ও মায়া বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। পাগলটির চিকিৎসা করে একটি কেবিনে রাখা হয়েছে। ডক্টর বলেছে সে এখন বিপদমুক্ত। এটা শুনে ফাতেমা ও মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলছে। পাগলটিকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে ঘুমিয়ে আছে। মায়া ও ফাতেমা সেই কেবিনেই এক চেয়ারে বসে আছে। কিছু সময় বাদে সেখানে উপস্থিত হলো ভার্সিটির ম্যাম বৃষ্টি। বৃষ্টিকে দেখেই উঠে দাঁড়ালো। ম্যাডাম, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? যতই হোক আমার গাড়ির সাথেই তো সে বেজে গেছে, তাই দেখতে আসাটা আমার কর্তব্য। আপনার তো কোনো দোষ ছিল না, সব দোষ আমার। ওইসব বাদ দিন তো, ডক্টর তার ব্যাপারে কি বলল? সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত, কয়েকদিন রেস্টে থাকলেই সুস্থ হয়ে যাবে। আমার মনে হয় তার তো থাকার জায়গা নেই, কিভাবে রেস্ট নেবে? সেটাই তো চিন্তা করছি আমি। বৃষ্টি কিছু সময় ভেবে ফাতেমাকে বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা উপদেশের কথা বলছি। আরে না ম্যাম, কি মনে করব, আপনি বলেন। তুমি এক কাজ করো, কয়েকদিনের জন্য একে তোমার বাসায় নিয়ে যাও। আমার বাসায়? হ্যাঁ, তোমার বাসায়। আমার মতে তোমার বাসায় গেলেই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ম্যাম। তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? বাড়িতে কিন্তু তোর ভাই ও আঙ্কেল, তোর বাবা আছে, ওরা তো রাগ করবে। সেই সব আমি ম্যানেজ করে দিব। আরও কিছু সময় সবাই কথা বলে বৃষ্টি চলে গেল। বিকেলে ফাতেমা ও মায়া মিলে পাগলটিকে নিয়ে বাসার দিকে রওনা হলো। বাংলাদেশের সবচেয়ে উচ্চতর বংশের নাম চৌধুরী, আর এই চৌধুরীটা দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ জায়গায়। তার মধ্যে একটা বিজনেসম্যান সিরাজ চৌধুরী। বংশের যাবৎ পাওয়া তেমন ক্ষমতা তেমনই বড় লোক। সিরাজ চৌধুরী ড্রয়িং রুমে বসে চা পান করছিল।
তখনই সেখানে ফাতেমা, মায়া ও পাগলটি প্রবেশ করলো। ফাতেমা, তুই এ কাকে ধরে আনছিস? দেখে তো পাগল বলে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, ও পাগলই। তুই বাসায় কবে থেকে পাগল ছাগল নিয়ে আসা শুরু করলি? বাবা, এই পাগলের জন্যই তোমার মেয়ে আজ বেঁচে গেছে। ওর চিকিৎসার খরচ তো আমাকে বহন করা লাগবে, তাই না? তারপর ফাতেমা ভার্সিটির ঘটে যাওয়া সকল ঘটনা তার বাবাকে খুলে বলল। আমি বুঝলাম না যে পাগল তোকে বাঁচিয়েছে তাই তার চিকিৎসা করছিস, তাই বলে কি তুই বাসায় তুলে নিয়ে আসবি? বাবা মেয়ের কথা পাগলটি বুঝলো না। সে গিয়ে টেবিলের উপর রাখা চায়ের কাপটার দিকে চুমুক দিতে লাগলো। এটা দেখে সিরাজ চৌধুরী রেগে গেল এবং বলল, দেখ দেখ তোর পাগল কি করেছে, আমার চায়ের কাপে সে চুমুক দিচ্ছে, ছি ছি। ফাতেমা পাগলটিকে কি বলে ডেকে নিষেধ করবে বুঝতে পারছে না, কারণ আজ পর্যন্ত তার নামই জিজ্ঞেস করেনি। পাগলটি গিয়ে সেই সোফার উপর যেয়ে বসছে, অমনি লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তারপর কী ভেবে যেন সোফার উপর গিয়ে দাঁড়ালো। এরপর শুরু করলো লাফালাফি। এই এই কি করছিস তুই? আমার এত দামের সোফার ওপর তুই এভাবে লাফাচ্ছিস কেন? আরে ফাতেমা, এই তুই কাকে ধরে নিয়ে আসছিস? এই পাগল তো বাড়ির অবস্থা শেষ করে দিবে। সিকিউরিটি, সিকিউরিটি। সিরাজ সাহেব রেগে সিকিউরিটিকে ডাকতে লাগলো। সাথে সাথেই দুইজন গার্ড চলে আসলো। এই পাগলটাকে গিয়ে বাইরে ফেলে দিয়াই। আর এটা না বাবা, তুমি এটা করো না, আমি সব দেখছি। ফাতেমা এটা বলে পাগলটির কাছে গেল। তারপর হাত ধরে সোফা থেকে নামালো। পাগলটিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলল। কেন জানি না পাগলটিও ফাতেমার কথা বুঝতে পেরে হয়তো চুপ করে দাঁড়িয়ে রইল। প্লিজ প্লিজ বাবা, মাত্র তো কয়েকদিন, একটু সহ্য করে নাও। তুমি তো জানো তোমার মেয়ে কারোর উপকার কাঁধের উপর রাখে না, তার প্রতিদানটা না দিয়ে। হ্যাঁ জানি, তাই বলে এখন এই পাগলটিকে আমার সাথে রাখতে হবে? প্লিজ বাবা, 2 দিন কিংবা 4-5 দিন। ঠিক আছে, তোরা যা ইচ্ছা কর গিয়ে। তোর ভাই আজ রাতেই আমেরিকা থেকে ফিরে আসবে, তারপর যা কিছু বলার তার সাথে বলিস। ঠিক আছে বাবা। ফাতেমা পাগলটিকে নিয়ে যে উপরে চলে গেল। তারপর নিজের রুমের পাশে পাগলটিকে রাখলো এবং অনেক কিছু বুঝিয়ে দিল। পাগল পাগল মানুষ, কিছু বুঝবে না তবুও। তোমার নাম কি? আমার তো জানা হয়নি। নাম? এটা বলে পাগলটি ভাবতে লাগলো, কিছুই বলল না। বুঝতে পারছি তুমি তোমার নাম জানো না। ঠিক আছে, আমি তোমার নাম দিচ্ছি। তাতে বা কিছু সময় ভেবে বলল, আজ থেকে তোমার নাম তানভীর, ঠিক আছে? তুমি এখন এই রুমে মাঝে থাকো, কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। ফাতেমা কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। তারপর মায়ের সাথে কিছু সময় কথা বলে তাকে বিদায় জানালো। এরপর নিজের রুমে এসে ফ্রেশ হলো। টেবিলে বসে আছে সিরাজ চৌধুরী নিজের মেয়ে ফাতেমার জন্য। কিছু সময় পর ফাতেমা নিচে নেমে আসলো, কিন্তু তার সাথে তানভীরকে নিয়ে। তুই ওরে সাথে নিয়ে আসলি কেন? বাবা, ও আমাদের সাথে খাবে। কি? অসম্ভব, একটা পাগলের সাথে আমি বসে খেতে পারবো না। বাবা, তুমি তোমার মেয়ের জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবে না? তাই বলে এইসব? কিছুদিন মাত্র। ফাতেমা তানভীরকে একটা চেয়ারে বসিয়ে নিজেও পাশের চেয়ারে বসলো। ফাতেমা নিজেই তানভীরের প্লেটে খাবার দিতে লাগলো। খাবার পেয়ে তানভীর 2 হাত দিয়ে গপ গপ করে খেতে লাগলো। এইটা দেখে সিরাজ চৌধুরীর বমি বমি ভাব চলে আসলো। ফাতেমা, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। ফাতেমা তার বাবার কথা শুনে তানভীরের হাতে বাড়ি মারল। তারপরে দেখিয়ে দিল কিভাবে খেতে হয়। ও পাগল, কত সময় ঠিক থাকবে? কিছু সময় বাদে আবার আগের মতোই করতে লাগলো। টেবিলের উপর সব তরকারি এলোমেলো করে ফেললো। এইসব কি হচ্ছে বাবা? সিরাজ চৌধুরী ছেলে রেহান এসে উক্ত কথা বলল। রেহান, তুই আসছিস দেখ, এই পাগল ছাগলকে তুলে নিয়ে আসছে, আর এসে কি কাণ্ড কারখানা করছে। ফাতেমা, এসব কি? সরি ভাইয়া, প্লিজ তুমি কিছু বলো না। তুমি বললে কিন্তু আমি অনেক অনেক রাগ করব। তারপর দেখো আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। এখন হ্যাপি তো? একদম। তুই একে কেন নিয়ে আসছিস? সব পরে বলবো, এখন তুমি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবার খাবো। ওকে। খাবার টেবিল পরিষ্কার করে আবার খাবার দাও।
রেহান কিছু বলার আগে ফাতেমা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলল, যা দেখে রেহান হেসে দিল। রেহান কাজের লোককে কথাগুলো বলে তানভীরের দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। সিরাজ তো কিছুটা রেগে না খেয়ে উপরে চলে গেল। ফাতেমা পাগলটিকে মানে তানভীরকে কিছুটা খাইয়ে তাড়াতাড়ি তার রুমে নিয়ে আসলো। বাড়িতে যারা কাজের লোক ছিল এইগুলো দেখে তো তারা অবাক হয়ে গিয়েছে। শোনো, একদম কিচ্ছু করবে না, এখন তুমি এখানে ঘুমিয়ে পড়ো। বিছানায় দেখিয়ে বলল ফাতেমা। শুয়ে দিয়ে দরজা টেনে দিয়ে নিচে চলে আসলো। তারপর সকালে ফাতেমা তানভীরের রুমে এসে দেখে রুমের অবস্থা অনেক খারাপ। এটা দেখে ফাতেমা অনেক অবাক, কারণ এক রাতে রুমের অবস্থা পাল্টে গেছে। তানভীর সব এলোমেলো করে ফেলেছে। তানভীর, এই সব তুমি কি করছো? ঘরের তো 12টা বাজিয়ে ফেলেছো। হ্যাঁ, তোমাকে তো কিছু বলে লাভ নেই, তুমি গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, তোমাকে নিয়ে আমি মার্কেটে যাব। তানভীর পুরোটা না বুঝলেও হাত মুখ ধোয়া ঠিকই বুঝলো, কিন্তু এখানে হাত মুখ ধোয়ার জায়গাটা কোথায় সেটা খুঁজে পেল না। তাই ফাতেমার দিকে তাকিয়ে রইল। ফাতেমা সেটা বুঝতে পেরে তানভীরকে নিয়ে ওয়াশরুমে গেল এবং কি কি করতে হবে সব দেখিয়ে দিল। সব কিছু শেষে খাওয়া দাওয়া করে ফাতেমা আর তানভীর মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল। ফাতেমা প্রথমেই একটা বড় মলে প্রবেশ করলো, তারপর জেন্টস সাইডে গিয়ে একটা দোকানে প্রবেশ করলো এবং তানভীরের মাপ অনুযায়ী বিভিন্ন পোশাক দেখাতে লাগলো। দোকানদার বিভিন্ন রকমের পোশাক দেখাতে লাগলো আর ফাতেমা চয়েস করতে লাগলো। এদিকে তানভীর ঘুরে ঘুরে দোকান দেখতে লাগলো। সেই গালে হাত দিয়ে এটা ওটা মেয়ে দেখছে। ফাতেমা কয়েকটি ড্রেস চয়েস করে তানভীরকে ডাকলো এবং বলল এগুলো পরে আসতে, কিন্তু তানভীর বুঝতে পারল না কি করবে। তাই ফাতেমা হাত ধরে তানভীরকে ট্রায়াল রুমে নিয়ে গেল এবং পোশাকগুলো পরে আসতে বলল। ফাতেমা বাইরে অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পর তানভীর একটা সুন্দর ড্রেস পরে বেরিয়ে আসলো, যা দেখে ফাতেমা ক্রাশ খাওয়ার মতো। তোমাকে অনেক সুন্দর লাগছে। এখন চুল দাড়ি কাটালে যে কোনো মেয়ে তোমাকে দেখেই পছন্দ করে ফেলবে, কেউ বলতেই পারবে না যে তুমি একটা পাগল। ফাতেমা কথাগুলো বলে হাত ধরে দোকানে গেল এবং জিনিসগুলো কিনে নিল। তারপর মল থেকে বেরিয়ে নিজের ড্রাইভারকে একটা সেলুনে নিয়ে যেতে বলল। ড্রাইভার কিছু সময় গাড়ি চালিয়ে একটা বড় সেলুনের সামনে দাঁড় করালো গাড়ি। গাড়ি থেকে নেমে ফাতেমা ও তানভীর সেলুনের ভিতরে গেল। তানভীর কিছুই বলছে না, শুধু চুপ করে দেখে যাচ্ছে ফাতেমা কি করে। ভাইয়া, একটু এইদিকে আসবেন? ফাতেমা একটা সেলুনের লোককে বলল। ফাতেমার কথা শুনে একজন লোক এগিয়ে আসলো এবং বলল, জি আপু বলেন। এনাকে সুন্দর করে চুল সাইজ করে দিন, আর আমি যেভাবে বলছি সেইভাবে কেটে দিন। লোকটি তানভীরকে নিয়ে একটি চেয়ারে বসালো। উপহার তার চুল কাটতে লাগলো। তানভীর নড়াচড়া করতে লাগলো, যা দেখে লোকটি নিষেধ করলো, কিন্তু তবুও শুনল না। আপু, আমাকে নড়াচড়া করতে নিষেধ করুন, নয়তো পরে সমস্যা হবে। তানভীর, বেশি নড়াচড়া করো না, তাহলে কিন্তু আমি রাগ করব। ফাতেমার কথা শুনে তানভীর নড়াচড়া করা বন্ধ করে দিল এবং চুপ করে বসে রইল। তারপর লোকটি ফাতেমার কথা অনুযায়ী সুন্দর করে চুলের কাটিং করে দিল, দাড়ি খুব সুন্দর করে ছেটে দিল। এখন তানভীরকে নায়কের চেয়ে কম লাগছে না। ফাতেমা তো তানভীরকে এই রূপে দেখে অবাক হয়ে যায়। বাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি তো ভাবতেও পারিনি পাগলের রূপের আড়ালে এমন সুন্দর চেহারা ছিল। ফাতেমা বিল মিটিয়ে দিয়ে তানভীরকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় প্রবেশ করার সাথে সাথেই সিরাজ চৌধুরীর সামনে বলল দুইজন, কিরে তুই ওকে নিয়ে কোথায় গিয়েছিলি? এই তো আবু, একটু বাহিরে গিয়েছিলাম ওর পোশাক আশাক আর দাড়ি চুল সাইজ করে আনতে। তোর কাজ কারবার দেখলে আমার শরীর জ্বলে যাচ্ছে। এবার সিরাজ চৌধুরী তানভীরের দিকে তাকালো। কিছু সময় গভীরভাবে তাকিয়ে রইল, তারপর কিছু একটা চিন্তা করতে লাগলো। একে মনে হচ্ছে আমি খুব ভালো করে চিনি, কোথায় যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না, হয়তো বা। আরে বাবা,
তুমি এগিয়ে কোথায় দেখবে? তুমি যা ভাবছো হয়তো ভুল ভাবছো। তারপর সিরাজ চৌধুরী ফাতেমাকে কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। আমাকে সত্যি খুব সুন্দর লাগছে। তানভীর বলল। এটা শুনে তানভীর অনেক খুশি হয়ে গেল এবং আস্তে আস্তে উপরে চলে গেল। ঢাকা ভার্সিটির নতুন ভারপ্রাপ্ত ভিপির নাম শান, সাইফুলের ছোট ভাই। 3 বন্ধু আজকে স্পেশালভাবে ভার্সিটিতে আসলো, কারণ এখন ভার্সিটির ভিপি শান। আগে তো 3 জনের পা মাটিতে নামতোই না মনে হয়, এখন তো আর ওই নামবেই না। 3 জন নিজেদের ক্লাসে গিয়ে সবার সামনের বেঞ্চে বসলো। তারা 3 জন বিভিন্ন গল্প করতে লাগলো। সময় বাতিয়ে বৃষ্টি প্রবেশ করলে যাকে দেখে সবাই সম্মান দিয়ে দাঁড়ালো। বৃষ্টি যথানিয়মে ক্লাস শুরু করলো। একটা লেকচার সবাইকে বোঝাতে ছিল। তখনই খেয়াল করলো সামনের বেঞ্চে 3 জন নিজেদের মধ্যে কথা বলছে। এইটা দেখে বৃষ্টি নিজের কলম তাদের গায়ে ছুঁড়ে মারল। এই যে 3 জন, দাঁড়াও। আমরা ম্যাম? হ্যাঁ, তোমাদেরকেই বলছি। বৃষ্টির কথা শুনে তারা 3 জন উঠে দাঁড়ালো। ক্লাসে এত কথা হচ্ছে কেন? আসলে ম্যাম, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে কথা বলতেছিলাম। কি এমন কথা শুনি যে আমার ক্লাসেই তোমরা বকবক করছো? সেটা আপনাকে বলতে বাধ্য নই। এটা শুনে বৃষ্টি খুব রেগে গেল। নিজের বেদ দিয়ে তাদের সামনে গেল। একে তো ক্লাসে কথা বলছে, আবার বৃষ্টির মুখে মুখে তর্ক করছে। হাত পাতো। পারবো না আমরা। হাত পাতো, না হলে এর থেকে কঠিন শাস্তি দিব। দেখুন, অযথা আমাদের মারবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আবার মুখে মুখে তর্ক? হাত পাততে বলছি। দেখুন, আমি কিন্তু এখন এই ভার্সিটির ডিপি, তাই আমার বন্ধুদের মারলে আপনার চাকরির 12টা বাজিয়ে দেব। ওরে, আমার চাকরি খেয়ে নিল। আহারে, তুমি ক্লাসের বাইরে ভিপি, কিন্তু ক্লাসে নয়, বুঝতে পারছো? তাহলে আপনিও কিন্তু ক্লাসের বাইরে ম্যাম, বাইরের নয়। এদের কথা যত শুনছে বৃষ্টি তত রেগে যাচ্ছে। এদের কথা না শুনে বৃষ্টি নিজের বেদ দিয়ে ওদের হাতের উপর মারতে লাগলো, যা দেখে ক্লাসের বাকিরা মুচকি মুচকি হাসছে। তারা 3 জন অন্যদের দিকে তাকাতেই সবাই চুপ হয়ে গেল। বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, গেট আউট। 3 জন খুব অপমানিত হলো। 3 জনকে দেখলেই বোঝা যায় যে তারা খুব রেগে আছে। আপনি একদম ভালো করলেন না, এর মাসুল আপনাকে খুব তাড়াতাড়ি দিতে হবে। আবার কথা বলছো? যাও বেরিয়ে। পরের বার থেকে যেন আমার ক্লাসে তোমাদেরকে না দেখি, অপদার্থ। এই ব্যবহারগুলো খুব করে মনে রাখলাম, পরে এর হিসাব নেব। এই কথাগুলো বলে তারা 3 জন বেরিয়ে গেল, আর বৃষ্টি আবার আগের নিয়মে ক্লাস নিতে লাগলো। সান ম্যাম কিন্তু আর আমাদের সাথে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছে। দেখলেই তো আমাদের মার খাওয়া দেখে ক্লাসে সবাই কেমন মুচকি হাসতেছিল। চিন্তা করিস না রাহি, এর উচিত জবাব আমি ম্যামকে দিয়েই ছাড়বো। আগে বিপির ভাই ছিলাম, এখন আমি নিজেই ভারপ্রাপ্ত বিপি। কি করবি তুই? সেটা সময় হলে দেখতে পারবি। আর তোরাও আমার সঙ্গে থাকবি। দোস্ত, ম্যাম কিন্তু সেই সুন্দর। আমরা যদি মেয়েদের সাথে একটু মজা নিই তাহলে কেমন হবে? বুদ্ধিটা ভালো, তাহলে তাই হবে। 3 জন একটা রেস্টুরেন্টে বসে সিগারেট টানছিল আর এইসব বিষয় নিয়ে আলোচনা করছিল। তারপর রাত বাজে 12টা। রেহান নিজের রুম থেকে বেরিয়ে বাড়ির নিচে চলে আসলো। কিছু সময় বাদে একটা গাড়ি এসে থামলো। তারপর সেই গাড়িতে উঠে চলে গেল। ভার্সিটি এসে থামলো একটা কোনো ধরনের গাড়ি থেকে নেমে রায়হান সেই গোডাউনের ভিতরে চলে গেল। চলে এসেছে রেহান। আপনি যখন ডেকেছেন আসতে তো হবেই। তুমি হয়তো খুব খবর পেয়ে গেছো যে আমাদের লোক আস্তে আস্তে গুম হয়ে যাচ্ছে। সেটা আমি আমেরিকা থেকেই জানতে পেরেছি, তাই তো খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসলাম। তাহলে কিছু একটা তো করো, না হলে দিন দিন এমন হলে আমাদের কাজ সব বন্ধ হয়ে যাবে। চিন্তা করবেন না, আমি সব কিছু সামলে নিব। আজকের ডাক্তার ডিলটা খুব সাবধানে করতে পারলেই ভালো। আমি বলছি যে তুমি আজকে নিজের এই ডিলটা করে আসছো। না গিয়ে জিমকে পাঠালে কেমন হয়? আরে না না, জিমে লাইনে নতুন, তাই তাকে পাঠাতে হবে না, তুমি নিজেই যাও। জয় চৌধুরীর কথা শুনে রেহান কিছু একটা ভাবলো। তারপর নিজের সম্মতিতে ডিলটা করতে যাবার আরও কিছু সময় কথা বলে ড্রাগস নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল।
তুই যতই আমার থেকে বড় খেলার হোস না কেন, আমার কাছে তুই বাচ্চাই থাকবি। আমি শুধু আড়াল থেকে দেখে যাব। চারপাশে শুনশান নীরবতা, চারপাশে ঝিঝি পোকার ডাক। পরিবেশটা এত নিস্তব্ধ হয়ে আছে যে মনে হচ্ছে ভুতুড়ে পরিবেশ। রেহান গাড়ি চালিয়ে সেই পাহাড়ি এলাকায় চলে আসলো, সাথে তার কিছু লোক। কাঙ্ক্ষিত জায়গায় এসেই দেখলো যে আগে থেকেই অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে ডিলটি করার জন্য। টাকা আনছিস তো? টাকা চিন্তা করতে হবে না, তুই মাল নিয়ে আনছিস নাকি সেটা বল। আজ পর্যন্ত এই রিহান কাউকে ঠকায়নি, আর এটা তোকে কোনোদিন ঠকাবে। সেটা হলেই ভালো, তাড়াতাড়ি আমাকে মাল দেখাতো। সুইটকেস খুলে ড্রাগস দেখাতে লাগলো, যা দেখে অজানা ব্যক্তিটি অনেক খুশি হয়ে গেল। বাহ, সব ঠিকঠাক আছে, দেখছি আমি যেমন বলছি তেমনটা আছে তো? হ্যাঁ, এখানে সব আছে, তোর টাকাটা দেখ। লোকটির ইশারা মাত্র একজন টাকার ব্যাগ নিয়ে এসে দেখালো। তারপর দুইজনের কিছু কথা বলে ব্যাগ পাল্টিয়ে নিল। দুইজন যখন চলে যেতে যাবে তখনই সেখানে এক অজানা ব্যক্তি মোটর বাইক নিয়ে হাজির হলো, যার পুরো শরীর কালো হুডি দিয়ে ঢাকা, মুখে ড্রাগন মাস্ক। কে সে তা চেনা খুব মুশকিল। আরে এত তারা কিসের? আমি কেবল আসলাম, একটু কথা বলি, তারপর না হয় যাবি তোরা। অজানা এমন ব্যক্তিকে দেখে তারা সবাই অবাক হয়ে গেল। কে তুই, আর এখানে কি করছিস? আরে অপেক্ষা কর, তোদের সাথেই কথা বলতে আসলাম, এখন পরিচয় জেনে যাবি। রেহান, এর সাথে কথা কিসের? মেরে দিলেই তো পারো। অপর ব্যক্তিটি বলল, মারার কথা বললে কি মারা হয়ে যায়? আচ্ছা, যেই কারণে এত রাতে নিজের ঘুম নষ্ট করে তোদের সাথে দেখা করতে আসলাম, সেটা বলেই ফেলি। কথা শুনতে আমরা বাধ্য নই। কথাটি হয়তো অজানা ব্যক্তিটির পছন্দ হয়নি, তাই নিজের বন্দুক বের করে হঠাৎ একজনকে শ্যুট করে দিল। সাথে সাথেই সেই লোকটি মাটিতে পড়ে মারা গেল। এমন ঘটনা দেখে সবাই চমকে গেল। তোর সাহস তো কম নয়, আমাদের সামনে আমাদের লোককে মারছিস। আমার সাহসের তোরা কিছুই দেখিসনি। এখন আমার কথা মন দিয়ে শোন, না হলে তোদের একটাকেও আস্ত রাখবো না। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? হা করে এই শালাকে এখনই গুলি করে ছাঁচড়া করে দে। রেহানের কথা শুনে তার লোকগুলো যখনই বন্দুক বের করে গুলি করতে যাবে, সেই সময় হঠাৎ কোথা থেকে গুলি এসে তাদেরকেই ঝাঁঝরা করে দিল। এমন কাণ্ড দেখে যে লোকটি ডিল রেহানের সাথে করতে এসেছিল সে ভয় পেয়ে গেল। রিহান, সে যা বলতে যাচ্ছে সেটা শোনো। অজানা লোকটি মুচকি হাসলো, তারপর বলতে লাগলো, তোরা যদি তোদের ব্যবসার 90% শেয়ার আমাকে দিস তাহলে এখান থেকে বেঁচে যেতে পারবি, আর না হলে মৃত্যুর টিকিট আমি কেটে রেখেছি তোদের জন্য। কে রে তুই যে তোকে 90% শেয়ার দিতে হবে? ছদ্মবেশী কিলার MK। এই কথা বলে MK শীষ বাজালো, সাথে সাথে গলি এসে বাকি লোকেদের ঝাঁঝরা করে দিল। শুধু বেঁচে রইল রেহান। তুই? না না, আপনি তো অনেক আগেই মারা গিয়েছিলেন, তাহলে বেঁচে ফেললেন কিভাবে, তাও এতদিন পর? আমাকে মারা এতটাও সহজ নয়, বুঝলি রে গাধা। তোরা কি আমাকে 90% শেয়ার দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ছেলে, আপনাকে আমি 90% শেয়ার দিব, তবু আমাকে জানে মারবেন না। ঠিক আছে, তাছাড়া তোকে এমনিতেও জানে মারবো না, কারণ তোদের বাপের সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে, যে সেইগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ করতে হবে। আমার বাবার সাথে আপনার কিসের সম্পর্ক? এটা তোর বাবা সিরাজ চৌধুরীকে জিজ্ঞেস করবি আজকে। MK রেহানকে আরও কিছু কথা বলে সেখান থেকে বাইক টেনে চলে গেল। তার পাশে পড়ে রইল লাশ আর রক্ত। এ যেন এক ভয়ঙ্কর জায়গা যেখানে রেহান একলাই দাঁড়িয়ে আছে। রেহান এই ভয়ঙ্কর দৃশ্য এবং জায়গা থেকে তাড়াতাড়ি নিজের গাড়িতে করে পালিয়ে চলে গেল। লাশ আর টাকাগুলো সেখানেই পড়ে রইল। লাশগুলো হয়তো শিয়ালের পেটে যাবে। মিশা সওদাগরের সামনে রেহান বসে আছে, ভয়ে তার ঘাম ছুটে যাচ্ছে এবং থরথর করে কাঁপছে। কি হলো রেহান, তোমার মতন সাহসী ছেলে এমন হয় থরথর করে কাঁপছে কেন? কথা বলবো আঙ্কেল, আমার সামনে যেন মনে হচ্ছিল একদিন জমদূত নেমে আসছিল। কি হয়েছে খুলে বলবে তো আজ? তাছাড়া আজ তো তোমার একটা ডিল করার কথা ছিল, সেটা কি শেষ হয়েছে? আরে না আঙ্কেল, সে ডিলটা করতে গিয়ে তো এত বড় কাহিনী। আগে তুমি পানি খেয়ে নিজেকে শান্ত করো, তারপর সব ঘটনা খুলে বলো। তারপর রেহান টেবিলের উপর রাখা পানি ডক ডক করে খেয়ে নিল। ছদ্মবেশী কিলার MK?
এ কথা শুনে মিশা ভাবনায় পড়ে গেল। কি হয়েছে তারপর? রেহান তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, যা শুনে মিশার চোখ বড় বড় হয়ে গেল। কি হলো আঙ্কেল, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? রেহানের কথা শুনে মিশা নিজেদের স্বাভাবিক করে বলল, তেমন কিছু না, এমন ছোটখাটো ব্যাপারে এত ভয় পেলে চলে? তুমি তো আমেরিকা সহ বাংলাদেশ সকল মাফিয়াদের কাঁপিয়ে বেড়াও। হ্যাঁ আঙ্কেল, কিন্তু আজ যে আমার সামনে এসেছিল তাকে দেখে আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আরে ব্যাপার না আঙ্কেল, আমি যদি এই এমকে নিজের সামনে পাই তাহলে নিজের হাতে গুলি করে মারবো। ঠিক আছে মেরো, এই না হলে আমার ভাতিজা একসময় আমার আর তোমার বাবার নাম শুনে পুরো দেশ কাঁপত, আর তার ছেলে কিনা ভয় পাবে? মোটেও না। ও হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, এমকের সাথে বাবার সম্পর্ক কি ছিল? শুধু তোর বাবার সাথে না, আমার সাথেও খুব গম্ভীর সম্পর্ক হয়েছে। কে এমকে? এমকে হলো কে এমকে? সেটা জানার জন্য রেহান অধীর আগ্রহে তার আঙ্কেল মিশা সওদাগরের দিকে তাকিয়ে আছে। নিজের ভাতিজার দিকে তাকিয়ে বুঝতে পারল যে সে এমকে সম্পর্কে জানতে খুবই আগ্রহী। কি হলো আঙ্কেল, থেমে গেলেন কেন বলেন? ঠিক আছে বলছি, কিন্তু তার আগে এটা শুনে রাখো যে এই ব্যাপারে তোমার বাবাকে আগে কিছু বলবে না, যা কিছু করবে তুমি নিজেই করবে। ঠিক আছে আঙ্কেল। আমেরিকান যে কোম্পানিটি টপ লেভেলে আছে সেটার মালিক তো তুমি এখন, কিন্তু এর আগে ছিল এই এমকে, আর সে হলো তোমার বাবার বস সালাম চৌধুরী একমাত্র ছেলে মাহিম চৌধুরী। একসময় এই সালাম চৌধুরীকে তার পরিবার সহ আমি মেরে ফেলেছিলাম, কিন্তু কোনো রকমে মাহিম বেঁচে যায় এবং তোমার বাবা তাকে মানুষ করে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং মাহিম হয়ে ওঠে একসময় ছদ্মবেশী কিলার এমকে। তোমার বাবার আরেকটি লোভ ছিল যে চৌধুরী ইন্ডাস্ট্রি আজ বড় করা এবং দেশের মাঝে টপ করা। মাহিমকে দিয়ে সেটিও করিয়ে নেয় এবং আমেরিকাও টপ লেভেলের বিজনেসম্যান হয়ে যায়। কোনো রকমে মাহিম আমাদের কথা জানতে পেরে যায়, মানে আমার কথা, এবং আমার ছেলেকে মেরে ফেলে। তারপর প্ল্যান করে মাহিমের বিয়ের দিন আমরা তাকে এবং তার স্ত্রীকে মেরে ফেলি, কিন্তু ভাবতেও পারিনি যে এতদিন পর সে ফিরে আসবে প্রতিশোধ নেওয়ার জন্য। ও আচ্ছা, সবই বুঝলাম। এখন তোমার একটাই কাজ, আর সেটা হলো এমকে কে খুঁজে বের করে তাকে হত্যা করা। সেটা তো করবই, আমার 100 কোটি টাকা লস করিয়েছে, এর প্রতিশোধ নিতেই হবে। তাছাড়া আমার মনে হচ্ছে যে এতদিন আমাদের লোকগুলো যে মারতেছিল সে আর কেউ না, সে এই এমকেই। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। আচ্ছা আঙ্কেল, এমকে মানে মাহিমের কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ, তোমার বাবার কাছে বিষয় আছে, তার পুরনো লাইব্রেরিতে। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে বের করে নিব। হ্যাঁ, আর আজকের ঘটনা তোমার বাবাকে জানতে দিও না। ওকে। তারপর রেহান মিশাকে বিদায় জানিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন সকালে ফতেমা তানভীরকে নিয়ে ভার্সিটির জন্য রওনা দিল। মাঝপথে মায়াও তাদের সাথে যুক্ত হলো। কি রে ফাতেমা, তোর সাথে এই হ্যান্ডসাম ছেলেটি কে? আমাদের দুলাভাই নাকি? কি যা তা বলছিস, বুঝে শুনে বল। কি বুঝে শুনে বলবো? তুই তো কোনোদিন কোনো ছেলের সাথে ঘুরিস না, কিন্তু সেই তুই আজ হ্যান্ডসাম একটি ছেলেকে নিয়ে ভার্সিটিতে যাচ্ছিস, সেটা বড় ভাবার বিষয়। আরে গাধি, ছেলেটাকে ভালো করে দেখ। এবার মায়া ছেলেটিকে ভালো করে দেখতে লাগলো। তারপর ফতেমাকে বলল, হ্যাঁ, কেমন যেন চেনা চেনা লাগছে, কোথাও যেন আগে দেখেছি। আরে গাধা, এটা হলো তানভীর, চিনতে পারছিস না? তানভীর? এই নামে তো চিনি বলে মনে হয় না আমার। ও, তুই আবার তানভীরকে চিনবি কিভাবে? আরে এটা হলো সেই যাকে আমি আমাদের বাসায় রাখছিলাম। কি কি এমন করলি যে এই কয়দিনে এত সুন্দর হয়ে গেল আর হ্যান্ডসাম? আরে সে আগে থেকে হ্যান্ডসাম ছিল, কিন্তু পাগলের মতো শরীর চর্চা করার কেউ নেই, বা সে করবে কিভাবে, তাই অমন লাগতো। একদিক থেকে ভালোই হয়েছে। এভাবে তারা বিভিন্ন কথা বলতে বলতে যাচ্ছিল। তানভীর তাদেরকে দেখে বসে গেল আর তাদের চুপ হয়ে যেতে তাদের কথা শুনতে লাগলো এবং জানালার কাছ দিয়ে বাইরে দেখতে লাগলো। সকাল করে নিজের গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে বৃষ্টি। গাড়ি চলা অবস্থায় ব্যাগ পিছনে তাকিয়ে দেখলো একটি কালো গাড়ি তাকে অনেকক্ষণ থেকে ফলো করছে। আরও কিছু সময় লক্ষ্য করে শিওর হয়ে নিল যে গাড়িটা তাকে ফলো করছে। বৃষ্টি এত কিছু খেয়াল না করে ভার্সিটিতে চলে আসলো। গাড়ি থেকে নেমে
ফের নিজের দিকে যেতে লাগলো। তখনই ফাতেমার সঙ্গে তার দেখা হয়ে গেল। কি ব্যাপার ফাতেমা, কেমন আছো? ভালো ম্যাম, আপনি? ভালো। তো সেই পাগলটির কি অবস্থা এখন? এই তো ম্যাম, আমার পাশে দাঁড়িয়ে আছে। পাগল বলবেন না, ওর নাম তানভীর। বাহ, খুব ভালো তো। আর এই কয়েকদিনে সে অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতন আর পাগল ভাব নেই। আমি বলেছি তানভীরকে তোমার সাথে রেখে দাও, তাহলে হয়তো সে সুস্থ হয়ে যেতে পারে। সেটা করার চেষ্টা করব ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাসে যাও, আমি এখন আসি। ওকে ম্যাম। বৃষ্টি সেখান থেকে চলে গেল আর মায়া বলতে লাগলো, এটা তুই কি বলছিস? তুই তানভীরকে তোর সাথে রাখবি মানে? আরে বাদ দে, এখন ক্লাসে চল। তোর মতি গতি আমি কিছুই বুঝি না। তানভীর ঘুরে ঘুরে ভার্সিটির ভিতরটা দেখতে লাগলো এবং মায়াকে কিছু দিতে লাগলো। তানভীরকে দেখে মনে হচ্ছে আজ খুবই খুশি। তানভীর খুশি হবে না কেন? আজ তাকে কেউ ডিস্টার্ব করছে না, আর না সেই 3 জন বদমাইশ ছেলে তাকে এসে জ্বালাতন করছে। বাড়িতে কেউ নেই, অফিসের জন্য একটু বাইরে গেছে। আর ফাতেমা তো ভার্সিটিতে। তার বাবার রুম থেকে চাবি নিয়ে চুপি চুপি পুরনো লাইব্রেরিতে গেল। তালা খুলে ভিতরে প্রবেশ করেই বুঝতে পারল যে অনেক দিন থেকেই এখানে কেউ আসে না। চারপাশে মাকড়সার জাল আস্তে আস্তে হাঁটতে থাকে। ভিতরে প্রবেশ করলো রেহান। চারপাশে অনেক ধুলা পড়ে আছে। ভিতরে প্রবেশ করলে চারপাশে কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাওয়া মোটেও সহজ ছিল না, কারণ এই রুম অনেক দিন থেকে পড়ে আছে। চারপাশে ইঁদুর ঘোরাঘুরি করছে, অনেক মাকড়সা রয়েছে। না জানি সে কালকে তো জিনিসটি ইঁদুরের পেটে গেছে কিনা। ভালো করে খুঁজতে খুঁজতে একটি পুরনো ফাইল হাতে পেল। সেটা ছেড়ে ফাইলটি খুলল, তারপর আস্তে আস্তে উঠিয়ে দেখতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পেল না। এক এক করে অনেকগুলো ফাইল ঘেঁটে দেখলো। হঠাৎ আলমারির সবচেয়ে উপরের তাকে একটি ফাইল তার চোখে বাঁধল। সেটি কোনো রকম পারল। তারপর ফাইলটি খুলে কয়েকটি ছবি তার হাতে নাগাল পেল। সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ একটা যুবক ছেলের ছবি তার হাতে আসলো। এই ছবিটা মনে হচ্ছে আমি কোথাও দেখেছি, কিন্তু আমার সঠিক খেয়াল হচ্ছে না। আঙ্কেলকে দেখে এটা শেয়ার হতে হবে যে এটা মাইম নাকি। তারপর সব কিছু ঠিক করে রেখে সে পুরনো লাইব্রেরি থেকে বেরিয়ে আসলো রেহান। তালা মেরে চাবি নিয়ে নিজের বাবার রুমে এসে আগের জায়গায় চাবি রেখে দিল। তারপর ছবিটা নিয়ে নিজের বাসা থেকে বেরিয়ে গেল। এখন তার উদ্দেশ্য মিশা সওদাগরের বাসা। রাতে এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়েছে বৃষ্টি। সেখানে থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেল। রাত 12টা বাজে। শুনশান এলাকা দিয়ে নিজের গাড়ি চালিয়ে আসছিল। হঠাৎই তার গাড়ি থেমে গেল। অনেক চেষ্টা করে গাড়ি স্টার্ট দিতে পারল না। তাই গাড়ি থেকে নেমে দেখলো যে গাড়িতে তেল ফুরিয়ে গেছে, তার সাথে গাড়ির চাকা লিক হয়ে গেছে। বৃষ্টি খুব চিন্তায় পড়ে গেল। নিজের ফোন বের করে ড্রাইভারকে একটি অন্য গাড়ি নিয়ে এই জায়গায় আসতে বলল। বৃষ্টি অপেক্ষা করছিল। তখনই চারপাশ থেকে অনেক গাড়ি এসে তাকে ঘিরে ধরল। তারপর নিজের বন্ধুর বার্থডে পার্টি থেকে ফিরতে ফিরতে হঠাৎই বৃষ্টির গাড়ি নষ্ট হয়ে যায়। এজন্য সে গাড়ি থেকে নেমে নিজের ড্রাইভারকে অন্য গাড়ি নিয়ে আসতে বলে এবং অপেক্ষা করতে থাকে। কিছু সময় বাদে হঠাৎ চারপাশ থেকে কয়েকটি গাড়ি এসে তাকে ঘিরে ধরল। বৃষ্টির চারপাশে নজর বুলিয়ে নিল। গাড়ি থেকে সব বখাটে ছেলেপিলে নেমে আসলো। তাদের মাঝে 3 জনের মুখ খুবই পরিচিত বৃষ্টির কাছে। কেমন আছেন ম্যাম? তোমরা এত রাতে এখানে কেন? আর এইসব লোকদের সাথে তোমরা কি করছো? বখাটেদের সাথে ঘোরাফেরা রাতের বেলা? আরে ম্যাম, আমরা কি কম বখাটে নাকি? তাছাড়া একটা কাজ ছিল, সেই জন্য এদেরকে নিয়ে আসা। তো যেই কাজ ছিল সেখানে যাও, এখানে কি করছো? আসলে ম্যাম, কাজটা আপনার সাথে, আর এখানে কি যাতা বলছো? তোমাদের সাথে আমার কিসের কাজ? আমাদের সাথে গেলেই বুঝতে পারবেন। আমি তোমাদের সাথে যাব কোন দুঃখে? আপনাকে সহজে নিয়ে যাওয়া যাবে না, এই জন্যই তো এইসব লোককে নিয়ে আসা। দেখো, একদম ভালো হবে না কিন্তু। খারাপ ভালো পরে দেখা যাবে, এখন আমাদের সাথে চলেন তো। চলে যাও, না হলে খুব খারাপ হবে। এ রাহি, এই মালের সাথে এত কথা কিসের? তুলে নিয়ে গেলেই তো পারিস। ভদ্রভাবে কথা বলো, না হলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ওরে ওরে, তোরা ম্যামকে রাগিয়ে দিচ্ছিস কেন?
ভালোভাবে নিয়ে চল। হ্যাঁ রাহি ঠিক বলেছে। তারপর তারা তিনজন তাদের লোকগুলোকে মিলে বৃষ্টিকে জোরাজুরি করে গাড়িতে তুলল। না চাওয়ার সত্ত্বেও বৃষ্টিকে তাদের সাথে যেতে হলো, কারণ বৃষ্টি একলা তাদের সাথে কোনোভাবেই পারবে না। তবুও বৃষ্টি তাদের সাথে জোরাজুরি করতে লাগলো, কিন্তু কোনোভাবেই পারল না। এক সময় শান বৃষ্টিকে অজ্ঞান করে দিল। শালি একটু বেশি জোরে জোরে করতে লাগলো, এখন অজ্ঞান হয়ে পড়ে থাকো। তারপর তারা সবাই বৃষ্টিকে নিয়ে চলে গেল জঙ্গলের মাঝে। চারপাশে নিরিবিলি জায়গা, সেখানে রয়েছে একটি ছোট্ট কুটির, আর বৃষ্টিকে সেখানে রাখা হয়েছে। চারপাশে কিছু না থাকলেও একটা ভাঙাচোরা খাট রয়েছে, আর বৃষ্টিকে সেখানে শুয়ে রাখা হয়েছে। আশেপাশে তাদের লোক পাহারা দিচ্ছে, আর তিন বন্ধু মদ পান করছে। কিছু সময় মদ খাওয়ার পর শান বলল, আর কত সময় অপেক্ষা করব? এখন চল একটু মস্তি করে আসি। আরে ভাই সবুর কর, একটু বেশি মদ খেয়ে মাতাল হই, তারপর না হয় ভালো করে মস্তি করব। আরে চল এক রাউন্ড মেরে আসি, তারপর না হয় আবার মদ খেয়ে বেশি করে এনজয় করব। রাহি একদম ঠিক কথাই বলেছে, চল জিম এবার যাই। তিন বন্ধু অট্ট হাসিতে ফেটে পড়ল। উঠে সেই কুটির ঘরের ভিতরে গেল, গিয়ে দেখলো বৃষ্টি এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। এই শালি তো এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে, কি করবে? কি আর করবো, তাড়াতাড়ি এর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। শালির অনেক দেমাগ, 3-4 রাউন্ড তো মারবই। হা হা। তারপর রাহির পাশের জার থেকে পানি নিয়ে এসে বৃষ্টির মুখে ছুঁড়ে মারল। সাথে সাথেই বৃষ্টির হুঁশ ফিরে আসলো। তার পাশে ভালো করে নজর দিয়ে তাকিয়ে দেখলো সে এক অন্য জায়গায় রয়েছে। তারপর অজ্ঞান হয়ে যাওয়ার আগের ঘটনা তার মনে পড়ে গেল। সাথে সাথে ধরফড়িয়ে উঠে পড়ল। আরে ম্যাম, আস্তে আস্তে উঠুন, চিন্তার কোনো কারণ নেই, আমরা এখানে আপনার সাথে কিছুই করিনি। তোমরা আমাকে তুলে এনেছো, এত বড় সাহস! আবার আমার সামনে মাতলামি করছো? তোমাদের লজ্জা ঘৃণা বলতে কিছুই নেই? নিজের ভার্সিটি ম্যামের সামনে এসব করছো? আরে ম্যাম, আমাদের এই সব কিছু নেই, আর তাছাড়া আমরা একটু মাতলামি করছি, বেশি তো করবো একটু পর। ছেড়ে দেবো ম্যাম, কিন্তু একটু পর। আগে আমাদের অপমানের বদলাটা নিয়ে নিই, তারপর আপনাকে ছেড়ে দেব। অপমানের বদলা মানে কি করতে চাচ্ছ তোমরা? তেমন কিছু করব না ম্যাম, শুধুমাত্র আপনার এই সুন্দরী সেক্স ফিগারটার সাথে একটু মস্তি করব। দেখো, তোমরা একদম এসব করার চিন্তা ভাবনা করবে না, তাহলে কিন্তু খুব পস্তাতে হবে। বেশি দরকার হলে আপনাকে মেরে গুম করে দিব। এমন ভুল করো না, সে যদি জানতে পারে তাহলে তোমাদের একটাকেও বাঁচিয়ে রাখবে না। হি হি হি, কার কথা বলছেন ম্যাম? আপনাকে কেউ বাঁচাতে আসবে না। শুরু করা যাক। তিনজনে ঢলতে ঢলতে বৃষ্টির দিকে এগিয়ে যেতে লাগলো। বৃষ্টি তো ভয়ে জড়সড় হয়ে গেল। এটা দেখে তিনজন হাসিতে ফেটে পড়ল। দেখো, আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে আমরা দেখতে চাই তোর সাথে কিছু করবে, আমাদের হাতে কি খারাপ হয়ে? তিনজন মাতানো অবস্থায় বৃষ্টির কাছে চলে আসলো। বৃষ্টি কান্না করতে লাগলো। তিনজন তখনই বৃষ্টির খুব নিকটে। এই সময় বাইরে থেকে গোলাগুলির আওয়াজ আসলো, যা শুনে বৃষ্টির মুখে হাসি ফুটে উঠল। আর তিনজন নিজেদের দিকে তাকিয়ে চাওয়াচাওয়ি করলো। কি হলো, বাইরের এত গোলাগুলি হচ্ছে কেন? দাঁড়া, আমি গিয়ে দেখছি এই মস্তি আর সময় কে এসে ঝামেলা করছে। জিম এই বলে বাইরের দিকে গিয়ে দেখলো কালো হুডি পরিহিত একজন এসে তার সব লোকেদের মেরে ফেলছে। বাড়ি থেকে নেমে এসে রুমের দিকে এগিয়ে আসতে লাগলো। কোনো কথা ছাড়াই জিমের বাহুতে গুলি করলো। সাথে সাথেই জিম পড়ে গিয়ে রুমের মধ্যে পড়ল। কারোর পড়ার শব্দ শুনে বাকি দুইজন পিছনে ঘুরে তাকিয়ে দেখলো মাটিতে শুয়ে কাতরাচ্ছে জিম। এই কে রে তুই? চালানোর সাহস কোথা থেকে পেলি? এই সাহস আমার বরাবরই আছে, কিন্তু তোদের সাহস হলো কি করে আমার কলিজাকে তুলে আনার? তোর কলিজা আর তুই বাকি? ছদ্মবেশী কিলার এমকে, আর তোরা তার কলিজাকে তুলে নিয়ে আসছিস। তুই কিলার পিলার যাই হোস না কেন, এখান থেকে চলে যা, না হলে খুব পস্তাতে হবে। না, তোদের অবস্থা খারাপ না করলে তোরা বুঝবি না যে কে এই ছদ্মবেশী কিলার এমকে। তারপর এমকে দৌড়ে এসে নিজের কোমর থেকে ছুরি বের করে দুইজনের পায়ে চালিয়ে দিল। সাথে সাথেই তারা দুইজন মাটিতে পড়ে গেল। দুইজনের পা কেটে মাটিতে পড়ে গেছে। মাটিতে শুয়ে তারা দুইজন কাতরাতে লাগলো। তোর বাপকে জিজ্ঞেস করিস কে এই ছদ্মবেশী কিলার। উফ,
সরি, ভুলেই তো গেছি। তোর বাপ ও ভাইকে তো আমিই মেরেছিলাম। আজ তোদের এমন অবস্থায় করে দিলাম যে ভবিষ্যতে যেন কোনো মেয়ের সাথে এমন খারাপ আচরণ করতে না পারিস। আর এখানকার ঘটনা যদি বাইরে কাউকে বলিস তাহলে যতদিন বেঁচে থাকবি সেটা আর হবে না। তিনজন কোনো কথা বলতে পারলো না, শুধু ভয়ে কাতরাতে লাগলো। এমকে গিয়ে বৃষ্টির হাত ধরে তুলল। তুমি ঠিক আছো জান? তোমার মতো একজন কেয়ারিং হাজবেন্ড থাকতে আমার আবার কি হবে? এটা শুনে এমকে মুচকি হাসলো, যা তার ড্রাগন মাস্কের আড়ালেই রয়ে গেল। চলে যেতে যেতে বৃষ্টি ওদের তিনজনের উদ্দেশ্য করে বলল, তোদের বলেছিলাম যে আমাকে তুলে নিয়ে যাস না, তাহলে খুব খারাপ অবস্থা হবে। দেখলি তো এখন মরার মতন অবস্থা হয়েছে তোদের। এখন এখানে শুয়ে শুয়ে কাতরাতে থাক তোরা। এটা বলে বৃষ্টি মুখ বাঁকিয়ে এমকের সাথে তার মোটরসাইকেলে উঠে চলে গেল। চারপাশে পড়ে রইল শুধু লাশ আর লাশ। ভিতরে তিনজন রয়ে গেল। হসপিটালের বেডে শুয়ে রাখা হয়েছে রাহি ও শানকে। জিম ঘটনাস্থলেই মারা গেছে। দুইজনকে দেখতে আসছে রেহান মন্ত্রী জয় এবং সিরাজ চৌধুরী। তোদের এই অবস্থা কে করলো? একবার তার নাম বল, যেখান থেকে হোক তাকে খুঁজে নিয়ে এসে এই নির্মম মৃত্যু। এবং সে কোনো সাধারণ মানুষ ছিল না, এক ভয়ানক দানব মুহূর্তের মাঝে আমাদের লোককে মেরে ফেললো এবং আমাদের এই অবস্থা করে দিয়েছে। কে করেছে একবার তোর নাম বল, আমরা তোর সাথে আছি। ছদ্মবেশী কিলার এমকে। এমকে এটা বলে চৌধুরী ভাবনা পড়ে গেল যে মরা মানুষ কিভাবে ফিরে আসতে পারে। হাজার ভেবে কুলকিনারা পেল না। তারপর কি হয়েছে বল। আমাদের ভার্সিটিতে এক নতুন ম্যাম এসেছে যে আমাদের সাথে খারাপ অপমান করে। এজন্য আমরা তাকে রাতের বেলা তুলে নিয়ে যাই। এরপর সব কিছু খুলে বলল তাদের। এরপর তা শুনে সিরাজ চৌধুরী, জয় ও রেহান খুবই অবাক হয়ে গেল। তো সেই ম্যামের নাম কি? রেহান জিজ্ঞেস করলো। বৃষ্টি। কিছু একটা ভেবে রেহান মুচকি হাসলো আর সিরাজ চৌধুরী ভাবনায় পড়ে গেল। তিনি তাড়াতাড়ি সবাইকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। রেহান তার বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল তার বাবা এখন কি নিয়ে চিন্তা করছে। কিন্তু এদিকে রেহান তো সব কিছু সমাধান করে ফেলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। মিশা, মিশা কোথায় তুই? তাড়াতাড়ি নিচে নেমে আয়। চৌধুরী মিশা সওদাগরের বাসায় গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো। নিজের ভাইয়ের ডাক শুনে মিশা সওদাগর থাকার উপর থেকে নিচে নেমে আসলো। কি হলো ভাই, এভাবে চিৎকার করতে করতে হাবাতে হাবাতে আসলেন, কি হয়েছে? আরে কি হয়নি সেটা বল। তুমি নিজে শান্ত হয়ে সবকিছু খুলে বলো তো। আরে রাখ তোর শান্ত হওয়া। এদিকে যে ছদ্মবেশী কিলার এমকে ফিরে আসছে, মানে মাহিম ফিরে আসছে। হ্যাঁ, এটা আমিও জানি। তুই জানিস মানে? হ্যাঁ, কিছুদিন আগে রাত 12টার দিকে তোর ছেলেও এমন হাবাতে হাবাতে আমার কাছে ছুটে এসেছিল। ভাগ্য ভালো যে তোর ছেলে বেঁচে গেছে। এখন কি করব? আর মাহিমকে চিনব কিভাবে বল? মাহিম নিশ্চয়ই ছদ্মবেশে আমাদের আশেপাশে আছে। এখন শুধু তাকে চেনার পালা। এক কাজ কর, আমাদের সকল পার্টনার ভালোগুলাকে এক জায়গায় হতে বল, তারপর সবাই প্ল্যান করে মাহিমকে আবার মারার চেষ্টা করব। ঠিক আছে। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। তানভীরকে নিয়ে হল রুমে টিভি দেখছে ফাতেমা। তানভীর কার্টুন দেখছে আর সোফার উপর লাফালাফি করছে। আরে এত লাফালাফি করো না। খুব মজা লাগছে, খুব মজা এই কার্টুন দেখতে। তাই নাকি? হ্যাঁ। তুমি যদি লাফালাফি বন্ধ না করো তাহলে কিন্তু আমি কার্টুন পাল্টিয়ে দেব। আরে না না, আমি চুপ হয়ে বসে থাকছি, তবু তুমি পাল্টিও না প্রিয়। এই 1-1.5 মাস যাবৎ ফাতেমা তানভীরকে চিকিৎসা করাচ্ছে। ডক্টর বলেছে তানভীর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এছাড়াও এই কয়েকদিনে ফাতেমা তানভীরকে ভালোবেসে ফেলেছে বললেই চলে। তার এমন পাগলামি, এমন ছোটোখাটো খুনসুটি ফাতেমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে তানভীরের প্রিয় বলে ডাকাটা ফাতেমার কাছে অনেক অনেক ভালো লাগে। ফাতেমা কোনোদিন ভাবতে পারেনি যে সে একটা পাগল ছেলের প্রেমে পড়বে। ফাতেমা তানভীরকে ভালোবেসে ফেলেছে বলে তানভীরকেও খুব ভালো চিকিৎসা করানোর ব্যবস্থা করেছে। এটা ফাতেমার ভাই ও বাবা এখনও জানে না। তানভীর, তুমি বাইরে ঘুরতে যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ঘুরতে নিয়ে যাও প্রিয় তাহলে আমি তোমার সাথে যাব। তাহলে ঠিক আছে, তুমি নিজের রুমে গিয়ে রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসি। ওকে। তারপর দুইজন রেডি হয়ে চলে গেল।
ফতেমা নিজের রুমে রেডি হচ্ছিল। তানভীর হঠাৎ নক না করে ভিতরে হুড়মুড়িয়ে প্রবেশ করে। ফতেমা নিজের জামার বোতাম লাগাতে ছিল, কিন্তু হঠাৎ তানভীর আসাতে নিজেকে তাড়াতাড়ি ওড়না দিয়ে ঢেকে ফেলে। সলি আমি বুঝতে পারিনি তুমি এইভাবে থাকবে প্রিয়। কোনো কিছু ভুল হলে সরি বলতে হয়। এছাড়াও অনেক কথা ফতেমা তানভীরকে শিখিয়েছে। ঠিক আছে, তুমি এখন বাহিরে যাও, আমি রেডি হয়ে আসছি। ফতেমা অনেকটাই লজ্জা মাখা মুখে বলল, ওকে, তোমার ওইখানে তিলটা কিন্তু খুব সুন্দর। এই কথা বলে তানভীর রুম থেকে বেরিয়ে গেল, আর ফতেমা একদম লজ্জায় লাল হয়ে গেল। তারপর কিছু একটা চিন্তা করতে করতে নিজে রেডি হয়ে নিল। দুইজন বাড়ি থেকে বের হতে যাবে, তখনই সিরাজ চৌধুরী ও রেহান বাড়িতে প্রবেশ করলো। কি হলো মামুনি, তুমি কোথায় যাচ্ছ এই অসময়ে? এই তো বাবা, আমি তানভীরের সাথে একটু ঘুরতে যাচ্ছি। বেশি সময় বাইরে থাকিস না, ফাতেমা তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে ভাইয়া। ফাতেমা, তুই কবে এই পাগলটাকে আমাদের বাড়ি থেকে বিদায় করবি? বাবা, তানভীর এখন আর পাগল নেই, সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। এই পাগলটা আর সুস্থ হোক, বাইরের লোক তাকে তাড়াতাড়ি বাইরে বের হওয়ার ব্যবস্থা কর। আমি তাকে বাহিরে বের করতে পারবো না, আর কেন পারবো না সেটা তোমাদের আজ রাতেই জানিয়ে দেব। এটা বলে ফতেমা তানভীরের হাত ধরে বেরিয়ে গেল। এত সময় রেহান খুব নিখুঁতভাবে তানভীরকে দেখছিল, কারণ এতদিন সে ভালো করে তানভীরের মুখের দিকে নজর দেয়নি। কিছু একটা ভেবে মুচকি হাসলো এবং নিজের বাবাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আচ্ছা বাবা, তুমি একটা বিষয় খেয়াল করছো? কোন বিষয়ে কথা বলছো তুমি? তানভীরের মুখটা তোমার কাছে চেনা চেনা লাগে না? একটু একটু চেনা চেনা লাগে, সঠিক মনে করতে পারছি না। হি বাবা, আমার এতদিন যাকে খুঁজতেছিলাম হয়তো তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তারপর রেহান নিজের রুমে গেল এবং মাহিমের ছবিটি নিয়ে আবার ফিরে আসলো। বাবা, এই ছবিটা দেখো তো তুমি। এটা দেখার কি আছে? এটা তো মাহিম। তাছাড়া তুই এই ছবি পেলে কোথায়? ছবি কথা পরে বলো, আগে ভালো করে দেখো। তোমার মনে হচ্ছে না যে এই তানভীর আর মাহিমের চেহারার মাঝে কিছুটা মিল আছে? আরে গাধা, এতবার দেখার কি আছে? আমি তো এক দেখাতে চিনে ফেলেছি। দাঁড়াও, তোমাকে আরও একটা খোলাসা করে বলি। এটা বলে কিছুদিন আগে তানভীরের তোলা ছবি নিয়ে আসলো রেহান। তারপর দুইটা এক জায়গায় করে খুব নিখুঁতভাবে মিলিয়ে দেখতে লাগলো দুজন। কি বলতে চাচ্ছিস তুই? মুখে দাড়ি না থাকলে মাহিমকে ও তানভীরকে প্রায় সেম দেখতে। প্রায় সেম না, আমার মনে হয় এই দুজন একই ব্যক্তি। হতে পারে, কিন্তু শিওর হবার জন্য একটা প্ল্যান করব। হ্যাঁ, আজ রাতে আঙ্কেল এবং বাকিদের এক জায়গায় হতে বলবো। খুব তাড়াতাড়ি একটা খোলসা করতে হবে। যদি তানভীর মাহিম হয় তাহলে খুব তাড়াতাড়ি তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিব। রেহান যা করবে ভেবে চিন্তে করবে, কারণ মাহিম কিন্তু খুব ঠান্ডা মাথার খেলোয়াড়। ঠিক আছে বাবা, সব কিছু প্ল্যান করে ঠান্ডা মাথায় করব। তোমরা শুধু আমাকে সাহায্য করো, তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে। এরপর বাপ ছেলে আরও কিছু সময় কথা বলল এবং নিজেরাই হেসে উঠল। তারা কেউ জানে না যে ভবিষ্যতে কি হতে চলেছে। তারপর রাত বাজে 9টা কি 10টা। গোল টেবিলে বসে আছে 4 জন ব্যক্তি, রেহান, সিরাজ চৌধুরী, জয় ও মিশা সওদাগর। কীভাবে MK-কে মারা যায় এই বিষয় নিয়ে তারা আলোচনা করবে বলে আজ একত্রিত হয়েছে। তো এখন শুরু করো, কিভাবে MK-কে মারা যায়। আমাদের প্রথম টার্গেট হলো বৃষ্টি, যে হলো MK-র জান বলা চলে। তাকে উঠিয়ে নিয়ে এসে কবজা করতে পারলে MK-কে সুর করে আমাদের কাছে চলে আসবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুলে নিয়ে কোথায় রাখবে? কেন, জয় আঙ্কেল গোডাউনে? হ্যাঁ, আমার গোডাউন নিয়ে রাতের 4-5 থেকে সেফ থাকবে। আর বাংলাদেশে তো আমার লোকের অভাব নেই, তার মধ্যেই হাই সিকিউরিটিদের আমি নিয়ে এসে রাখবো। মিশা সওদাগর বলল, সব প্ল্যান কিন্তু আমাদের নিখুঁত করতে চাই, কারণ MK একটু সুযোগ পেলে আমাদের না হয় ছেড়ে কথা বলবে না। চৌধুরী বলল, আমার মনে হয় গোডাউনে তাকে নিয়ে যাওয়ার থেকে আমরা নিজেরা একটা হোটেল ভাড়া করে সেখানে নিয়ে যাই, আর মাহিমকে তোর মেয়ে ফাতেমা নিজে নিয়ে আসবে, তাহলে কোনো ঝামেলা হবে না। তাছাড়া মাহিম কোনো পূর্ণ পদ্ধতি ছাড়াই চলে আসবে। মিশা সওদাগর বলল, মির্জা ভাই একদম ঠিক কথাই বলেছে। আমার মতন কাজ করলে একদম বেটার করে বলে আমি মনে করি। জয় এই কথাটি বলল।
ঠিক আছে আঙ্কেল, এই কথাই রইল। তাহলে আজকে ফাতেমার সাথে আরেকটি গেম খেলা হয়ে যাক। ঠিক আছে রেহান, কিন্তু তুমি ফাতেমাকে এসবের কিছুই বলতে দিও না। আরও কিছু সময় আলোচনা করে খাওয়া দাওয়া করে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওর কত বড় সাহস, মেরে ফেলেছে ওরে, আমি মেরে কুচি কুচি করে কেটে কুকুরকে খাওয়াবো। জয় সাহেব এই কথাটি বলল। অন্যদিকে এমকের সাথে কথা বলছে এমকে। সব কিছু রেডি আছে তো? হ্যাঁ, তোর কথা মতো সব কিছু রেডি করে রেখেছি। ঠিক আছে, আমি তোদের সঠিক সময় ইনফর্ম করে দেব। আমার মনে হচ্ছে তারা আমার পরিচয় সম্পর্কে অবগত হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি তারা আমার সাথে মোকাবেলা করবে। সমস্যা নেই, যা ইচ্ছা করুক, তুই সাবধানে থাকিস। তাছাড়া ওদের মতো চুনোপুটি তোর তো হাতের খেলা। হাতে খেলা জানি, কিন্তু আমি ওদেরকে খুব কষ্ট দিয়ে মারতে চাই, বিশেষ করে ওই মিশা সওদাগর আর সিরাজ চৌধুরীকে। সেটা তো মারতেই হবে, কারণ ওরা আমাদের মা বাবাকে হত্যা করেছে। কাউকে আমি ছাড়বো না। আচ্ছা, আমরা কি আমেরিকা থেকে তোর কিছু স্পেশাল ক্রু নিয়ে আসবো? আরে লাগবে না, এই ব্যবস্থা আমি আগে থেকে করে রেখেছি। তুই তো সব কিছুই আগে থেকে করে রাখিস, তাহলে আমাকে বলিস কেন? কারণ তুই আমার দোস্ত, তোরে না বললে তো কারে বলবো। ভণ্ডামি রেখে এখন ফোন রাখ, আমার খুব ঘুম পেয়েছে। তুই ঘুমা, আর আমিও একটু ঘুমিয়ে নিই। এই কথা বলে এমকে ফোন কেটে দিল। তারপর নিজের মনে কিছু হিসাব কষে নিল। তারপর মুচকি হেসে ফোনটি রেখে নিজের বিছানায় শুয়ে পড়ল। সব কিছু শেষ হতে চলেছে। মা বাবা, খুব তাড়াতাড়ি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিব। তোমার এই অপদার্থ ছেলে তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে অনেক অনেক দেরি করে ফেলেছে, কিন্তু সে আর দেরি করবে না, এর সমাপ্ত করবে। মাহিম আরও কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। ফাতেমা তানভীরকে নিয়ে ভার্সিটিতে গিয়েছিল। তারপরে একটু ঘোরাঘুরি করে বাসায় ফিরল। তখনই দেখলো তার ভাই ও বাবা বসে আড্ডা দিচ্ছে। ফাতেমা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি যদি ফ্রি থাকো তাহলে একটু পর আমার রুমে আসো। ঠিক আছে বাবা, আসছি। তাছাড়া তোমার সাথেও আমার কিছু কথা আছে। ওকে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তানভীর আর ফাতেমা উপরে চলে গেল। এত সময় রেহান নিখুঁতভাবে তানভীরের দিকে তাকিয়েছিল। তানভীর চলে গেলে বলতে লাগলো, দেখলে বাদা আমাদের সামনে কি নিখুঁত অভিনয় করে। মাইসান, যতই অভিনয় করুক না কেন, তোমাদের সামনে তো ধরা পড়ে গেছে, আর এর পরিণতি খুব তাড়াতাড়ি সে পাবে। নিজের ফ্রেশ হয়ে নিজের বাবার রুমে চলে আসবে। এসে দেখলো সিরাজ চৌধুরী এবং রেহান বসে আছে। চলে আসিস ফাতেমা। বাবা, তোমাদের একটা কথা বলার আছে। আমাদেরও তোকে একটা কথা বলার আছে, কিন্তু তুই আগে বল। আসলে বাবা, আমি তানভীরকে ভালোবেসে ফেলেছি, আর তাকেই বিয়ে করতে চাই। এ কথা শুনে সিরাজ ও রেহান দুইজন নিজেদের দিকে তাকালো। কি হলো, কেন চুপ করে আছো? দুইজন কিছু একটা ভেবে সিরাজ চৌধুরী ইশারা দেওয়া মাত্র রেহান বলল, আরে আমরা তো এই কথাটা ভাবছিলাম। কোন কথা ভাইয়া? এই যে তোর আর তানবীরের বিয়ে দেওয়ার কথা। এমনিতেও ছেলেটি অনেক ভালো, আর সে এখন সুস্থ হয়ে যাচ্ছে। এছাড়া আমরা তোকে নিজের কাছেই রাখতে চাই, তাই তানবীরের সাথে বিয়ে দেওয়া বেটার মনে করছি। থ্যাংক ইউ বাবা, অনেক অনেক ভালোবাসি তোমাদের। পাগলিটা। আচ্ছা শোনো, বলো, তুই আজ সন্ধ্যায় সময় তানবীরকে নিয়ে এই হোটেলে চলে আসবি। আমরা সেখানেই থাকবো, আর তার নির্দেশে সারপ্রাইজ করব। আর সেখানে তোদের বিয়ের কথা বলবো সবার সামনে, কারণ সেখানে আমাদের বিজনেসের অনেক লোক থাকবে। ঠিক আছে বাবা, আমার সাথে সময় চলে আসবো। আরও কিছু সময় কথা বলল। দরজার আড়াল থেকে এই সব কথা একজন শুনে ফেলল। সে এইগুলো শুনে মুচকি হেসে চলে গেল সেখান থেকে। বৃষ্টি কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে গিয়েছিল নিজের গাড়ি নিয়ে। মাঝ রাস্তায় থাকা কিছু গাড়ি তার গাড়িকে ঘিরে ফেলল। গাড়ি থেকে মুখোশধারী লোক বেরিয়ে বৃষ্টিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করলো। কে তোমরা, আর আমার সাথে এমন করছো কেন? বসের অর্ডার আছে, তোরে তুলে নিয়ে যেতে হবে। আমাকে কেন তুলে? বৃষ্টি আর কিছু বলতে পারল না।
তার আগে লোকগুলো তাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। বৃষ্টির গাড়ি ওখানেই পড়ে রইল। ফাতেমা নিজে খুব সুন্দর করে সেজেছে আজ, কারণ আজকে তার স্পেশাল একটা দিন। তানভীরকেও নিজ হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রেডি হয়ে গিয়ে দুইজন গাড়ি করে বেরিয়ে পড়ল। প্রিয়, আমরা কোথায় যাচ্ছি আজ? আজ আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি, আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলো না প্রিয়। না না, এখন বললে তো সারপ্রাইজ থাকবে না। ঠিক আছে প্রিয়, তাহলে আর বলতে হবে না। আমার সোনা রাগ করে না, বিয়ের পর সব রাগ ভাঙিয়ে দেব। বিয়ে? এই কথা বলে তানভীর ভাবনায় পড়ে গেল, আর ফাতেমা মুচকি হাসল। নিজের বাবার ঠিক করা হোটেলে পৌঁছতে ঘন্টাখানেক লেগে গেল। হোটেলে এসে দেখলো চারপাশে খুব অন্ধকার। ফাতেমা প্রবেশ করাতে চারপাশে লাইট জ্বলে উঠল। নিজের বাবার এমন আয়োজন দেখে ফাতেমা অনেক খুশি হয়ে গেল। গেট দিয়ে দুইজন প্রবেশ করলো। ফাতেমার সামনে একজন আসলো আর বলল, ম্যাম, আপনাকে ওইদিকে একজন ডাকে, আপনি গেলেই বুঝবেন। চলো তাহলে শুনে আসি কে ডাকছে। আর ওনাকে না, শুধু আপনাকে ডাকছে। প্রিয়, তুমি শুনে আসো, আমি সামনে দেখি। ওকে, তুমি যাও, আমি আসছি। এই কথা বলে মেয়েটির সাথে ফাতেমা চলে গেল। তানভীর নিজের আপন গতিতে সামনের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ চারপাশে লাইট আবার অফ হয়ে গেল। কেউ পিছন থেকে তানভীরের মাথায় জোরালো আঘাত করলো। সাথে সাথেই তানভীর চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। তারপর কয়েকজন লোক এসে তানভীরকে ধরে একটি চেয়ারের উপর বেঁধে দেয়। এরপর অন্ধকারের মাঝে বেধড়ক পেটাতে লাগে। ব্যথার কারণে তানভীর চিৎকার দিয়ে উঠছে। তোমরা আর আমাকে মারছো কেন? আমি কি করেছি? প্রিয়, প্রিয়, কোথায় তুমি? দেখো, এরা আমাকে কত মারছে। এটা বলে তানভীর কান্না করতে লাগলো। তানভীরের কান্না শুনে তার পাশ থেকে হাসির শব্দ আসে। হঠাৎ লাইট জ্বলে উঠল। তানভীর নিভু নিভু চোখে চারপাশে তাকিয়ে দেখলো অনেকগুলো লোক রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের মাঝে দুইজন পরিচিত মুখ। তারা হলো ফাতেমার বাবা ও ভাই। ভাইয়া, আপনি আমাকে বাঁচাতে এসেছেন? দেখেন, এরা আমাকে কত মারা মারছে, খুব ব্যথা করছে আমার। ইস্ট্রে, এ তোরা মানুষ না পশু যে এরকম একটা নাদান ছেলেকে তোরা এত মারা মারছিস? আপনি এদেরকে মেরে আমাকে এখান থেকে নিয়ে যান, আমার খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে রেহান এগিয়ে আসলো। তারপর কিছু না বলে তানভীরের চুলের মুঠি ধরে বলল, আর কত নাটক করবি? নাটক অনেক আগেই আমরা ধরে ফেলেছি। আহ আহ, কিসের কথা বলছেন আপনি? বাবা, আঙ্কেল, তোমরা দেখছো কত সুন্দর অভিনয় করছে? এত মার মারলাম তবুও শালা অভিনয় যায় না। আর এসব অভিনয় ছুটে যাবে, আর একটু ডোজ বাকি আছে যে। সালাম চৌধুরীর একমাত্র ছেলে মাহিম চৌধুরী, আর কত অভিনয় করবে তুমি? কে মাহিম? আমি তো তানভীর। প্রিয় আমাকে তানভীর বলে ডাকে। এটা তো তোর ছদ্মনাম, আসল নাম তো মাহি। কে বলছেন আপনারা? আমাকে যেতে দিন। আমার প্রিয় বাইরে আমার জন্য অপেক্ষা করছে, না হলে আমার প্রিয় আমার উপর খুব রাগ করবে। এটা বলে তানভীর কান্না করতে লাগলো। এই সালার নেকা কান্না আমার একদম সহ্য হচ্ছে না। সেটা যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা কর, না হলে আমি নিজেই ওরে খুন করব। ওর জন্য আমার একমাত্র ছেলে মারা গেছে। আরে জয়, সবুর কর, সবুরে নেয়া ফলে। আমার লোকদেরকে অনেক মেরেছিস মাহিম, তোর মরার পালা। এর আগে পারতাম, আমার বাবার হাত থেকে বেঁচে গিয়েছিস, কিন্তু এইবারে আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আপনারা আমাকে ভুল বুঝছেন, আর ভুল বুঝে আমাকে মারছেন। প্লিজ আমাকে ছেড়ে দিন। আর কতদিন পাগলের অভিনয় করবি মাহিম? এখানে কি হচ্ছে? আর তোমরা তানভীরকে বেঁধে রেখেছো কেন? আর এভাবে মারছো কেন? হঠাৎ ফাতেমা এসে এই কথাগুলো বলল। ফাতেমার কথা শুনে সবাই দরজার দিকে ঘুরে তাকালো। দেখলো ফাতেমা দাঁড়িয়ে আছে, আর তার পিছনে সেই মেয়েটি। তুই এখানে কেন? আর তোমাকে না বলেছিলাম ফাতেমাকে বাইরে আটকে রাখতে? স্যার, অনেক চেষ্টা করছি, কিন্তু ম্যাম আপনার ফাঁকি দিয়ে পালিয়েছে। তোমরা সবগুলো অপদার্থ। ফাতেমা দৌড়ে তানভীরের কাছে আসলো। এরা তোমার কি অবস্থা করেছে? ইস, অনেক মারছে প্রিয়, খুব কষ্ট হচ্ছে আমার।
চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। ওরে তুই কোথাও নিয়ে যেতে পারবি না? কেন ভাইয়া? আর তানভীর তোমাদের কি ক্ষতি করেছিল যে অন্য কিছু বলে তুমি তাকে এখানে নিয়ে আসলে আমাকে দিয়ে? তুই যাকে ইনস্ট্যান্ট পাগল তানবীর ভাবিস সে আসল তা নয়। তাহলে কে সে? সে হলো আন্ডারওয়ার্ল্ডের টপ কিলার এমকে। কি যাতা বলছো ভাইয়া? ওর মতো পাগল একটা ছেলে টপ কিলার কিভাবে হয়? তোরে বোকা পেয়ে অনেক কিছুই বুঝিয়েছে, কিন্তু আমার সামনে ঠিকই ধরা পড়েছে। আমরা তো বাইরের অনেকজনের সাথেই চলাফেরা করি, ওরে খুঁজে পেতে বেশি অসুবিধা হয়ে যাবে। তাছাড়া ও এতদিন আমাদের অনেক লোককে মেরেছে। আমি এসব একটুও বিশ্বাস করি না বাবা। তুমি তাড়াতাড়ি তানভীরকে ছেড়ে দাও। তোমরা হয়তো অন্যজনকে ভেবে তানভীরকে দেখতে ধরেছো। হ্যাঁ, ওনারা আমাকে ভুল ভেবে মারছে। রেহান, মাইমের জানকে নিয়ে আয় তো এখানে, তারপর দেখি কিভাবে অস্বীকার করে। মিশা সওদাগরের কথা শুনে একজনকে ইশারা দিল, তারপর পাশের রুম থেকে একটি মেয়েকে নিয়ে আসলো, যাকে দেখে তানভীর অবাক হয়ে গেল, কারণ মেয়েটির মুখে অনেক জ্বরের দাগ। তো তানবীর, তুই কি এই মেয়েটাকে চিনিস? না। এইটা শুনে রেহান গিয়ে মেয়েটিকে আবার থাপড় মারল, সাথে সাথে মেয়েটি চিৎকার করে উঠল। মেয়েটিকে থাপ্পড় দেওয়া দেখে তানভীরের চোখ বন্ধ করে নিল। রেহান আর তানভীরকে জিজ্ঞেস করলো সে মাহিম কিনা স্বীকার করতে, কিন্তু এবারও সে স্বীকার করলো না। এই জন্য রেহান আবার থাপ্পড় মারল বৃষ্টিকে। এবার মাহিম সহ্য করতে পারল না, সাথে সাথে চিৎকার দিয়ে বলে উঠল, হ্যাঁ আমি মাহিম, আন্ডারওয়ার্ল্ডের ছদ্মবেশী কিলার এমকে। তানভীরের মুখে এমন কথা শুনে ফাতেমা খুবই অবাক হয়ে গেল। কিছু সময় থেকে তারপর কয়েকটি থাপড় মারল মাহিমের গালে। তোরে আমি রাস্তা থেকে তুলে এনে ভালো করছি, আর তুই কিনা আমার থেকে এত কিছু লুকিয়েছিস। আমার পরিবারে ক্ষতি করার জন্য তুই আমার সাথে অভিনয় করছিস। তোরে আমি ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আর না, তোকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। এটা বলে ফাতেমা অঝরে কান্না করতে লাগলো আর মাহিমকে থাপড় মারতে লাগলো। ফাতেমা, তুমি আর একটা যদি মাহিমকে মারো তাহলে তোমার অবস্থা খারাপ করে ফেলবো আমি। বৃষ্টি অনেকটা রেগে বলল, ম্যাম, এই পাটপার আপনার কি লাগে যে আপনি এত রেগে যাচ্ছেন? সে আমার হাজবেন্ড। তার মানে আপনিও এই সবের সঙ্গে যুক্ত? হ্যাঁ, সবকিছু গোপন করার জন্য এমন অভিনয় করতে হয়। রেহান, ঈদের নাটক আর দেখতে ইচ্ছা করতেছে না, তাড়াতাড়ি এদের ওপরে পাঠানোর ব্যবস্থা কর। মাহিমের মুখ থেকে রক্ত বের হচ্ছে, তবুও মুখে মুচকি হাসি লেগেই আছে। আমাকে মারবি তোরা? এই এমকে কে মারা এতটাও সহজ নয়। কি করবি একলা তুই? চারপাশে দেখছিস আমার কত লোক। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মরার আগে তুই কি কানা হয়ে গেলি যে কাউকে দেখতে পাচ্ছিস না? হঠাৎ সবার কানে একটা শেষের শব্দ আসলো। মাহিমের দিকে তাকিয়ে দেখলো যে সে শীষ বাজাচ্ছে। শীষ বাজানো দেখে বৃষ্টি মুচকি হাসলো। সে বুঝে গেল এখানে ভয়ঙ্কর কিছু ঘটবে। বাকিরা কিছু বলার আগেই রুমের মাঝে অনেকগুলো মাফিয়া এসে পড়ে গেল এবং সিরাজের লোকদেরকে মেরে ফেললো। কি ভেবেছিলে তোরা এত এত লোক নিয়ে এসে আমাকে মারতে পারবি? এটা কোনোভাবেই সম্ভব নয়। এটা কিভাবে করলি? তোর তো আগে থেকে প্রস্তুত নিয়ে আসার কথা নয়। আমি যেখানেই যাই না কেন আমার লোক ছদ্মবেশে সেখানেই চারপাশেই থাকে। গাধা আমার সাথে পারবে না। সরি বন্ধু, একটু লেট হয়ে গেল। ব্যাপার না। এনকে এসে মাহিমের হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিল, তারপর তাকে ধরে দাঁড় করালো। মাহিম ঘোরাতে ঘোরাতে বৃষ্টির কাছে এগিয়ে আসলো, তারপর ঠোঁটের কোণায় লেগে থাকা রক্ত আঙুল দিয়ে মুছে দিল। সরি পাগলি, আমার জন্য তোমার উপর ওরা এত অত্যাচার করেছে। সমস্যা নেই জান, তোমার জন্য একটু কষ্ট তো সহ্য করা যায়। এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। এরপর মাহিম রেহানের কাছে গেল, তারপর পরপর কয়েকটা থাপ্পড় মারল। খুব সাহস তোর, তাই না? কোন হাত দিয়ে মারছিলে যেন আমার বৃষ্টিকে? মাহিম রেহানের ডান হাত ইশারা করলো, তারপর নিজের লোকদের ইশারা করে রেহানকে চেপে ধরতে বলল। মাহিমের আদেশ অনুযায়ী তারা সেটাই করলো। এবার মাহিম একটি চাকু দিয়ে রেহানের ডান হাত ফ্র্যাকচার করে ফেলল এবং সেটাতে মরিচ ঢেলে দিল। ব্যথায় রেহান চিৎকার করতে লাগলো।
তানভীর, এইসব তুমি কি করছো? আমার ভাইয়ের সাথে এটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। একদম চুপ থাক, বেশি কথা বললে তোকেও জানে মেরে দিব। মাহিমের এমন ধমক শুনে ফাতেমা চুপ হয়ে গেল। এবার মাহিম সিরাজের দিকে এগিয়ে গেল। সব তো ঠিক ছিল চাচা, কি এমন দোষ ছিল যে তুমি আর তোমার ভাই সব ষড়যন্ত্র করে আমার মা বাবাকে মেরে ফেললে, আবার আমাকে সব কিছুর জন্য তৈরি করে আমেরিকার টপ বিজনেসম্যান করে আমাকে মেরে ফেলতে চাইলে? এইসব কি বলছো তুমি তানভীর? যা বলছি সত্যিই বলছি। তোমার এই বাপ চাচা মুখোশের আড়ালে কতবারও খারাপ কাজ করেছে তোমার জানা নেই। বাবা, মাহিম যা বলছে সব কি সত্যি? ফাতেমা, তুই বিশ্বাস কর, আমি এসবের কিছুই জানি না। মাহিম মুচকি হাসল, তারপর নিজের বন্দুক দিয়ে পরপর 2টা শুট করলো। সাথে সাথেই মিশা ও জয় মাটিতে লুটিয়ে পড়ল। এখনো যদি স্বীকার না করিস তাহলে পরের গুলিটি তোর ছেলের মাথায় ঢুকবে। আমি সব স্বীকার করছি, তবুও আমার ছেলেকে মারার কথা ভাবিস না। হ্যাঁ, মাহিম যা বলছে সব সত্যি। ইস বাবা, আমি ভাবতেও পারিনি যে তুমি আমার বাবা হয়ে হেটিতে এত জঘন্য কাজ করবে। আরে ফাতেমা, তুমি কাকে তোমার বাবা পরিচয় দিচ্ছ? সে তো তোমার আসল বাবা নয়। মানে? সিরাজ, তাড়াতাড়ি বল, না হলে। আসলে ফাতেমা, তুই আমার নিজের মেয়ে নয়। রেগে গিয়ে একটি কোড়াল তুলে নিল, তারপর কোপ মেরে মাথা থেকে দড় আলাদা করে ফেলল সিরাজ চৌধুরীর। সম্পূর্ণ হলো প্রতিশোধ। এইসব কিছু দেখে ফাতেমা যেন শক্ত মমি হয়ে গেছে। আর বৃষ্টি এইসব আগে থেকেই অভ্যাস হয়ে গিয়েছিল, তাই তেমন কিছু হয়নি, কারণ মাহিম তাকে অনেক ট্রেনিং দিয়েছে। নাফিস, এখন তুই তোর বোনকে নিয়ে বাসায় যা। আর তুই? আমার প্রতিশোধ তো এখন সম্পূর্ণ হয়েছে। এখন তোর ভাবিকে নিয়ে একটু আমার মা বাবার কবরটা ঘুরে আসি। ঠিক আছে বন্ধু, কিন্তু যাওয়ার আগে নিজেদের একটু চিকিৎসা করিয়ে নিস। সব ব্যবস্থা আমি করে নিব, কোনো ঝামেলা হবে না। ঠিক আছে। বৃষ্টি ফাতেমার কাছে এগিয়ে আসলো, তারপর তাকে বলল, আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের মনের খবর খুব ভালো করেই জানি। তোমার মনের ভিতরে এখন কি চলছে বুঝতে পারছি, তবুও সত্যিই মেনে নিতে হবে। ম্যাম, আমি একলা হয়ে গেলাম, আমার আর কেউ বেঁচে রইল না। বলছে তোমার কেউ বেঁচে নেই, তোমার ভাই তো বেঁচে আছে, তাছাড়া আমরা আছি। আমার ভাই কোথায় সে? ওই যে সামনে দাঁড়িয়ে আছে, সে হলো তোমার ভাই নাফিস, তোমার আপন মায়ের পেটের ছেলে। সত্যি? আর হ্যাঁ, আমি জানি তুমি মাহিমকে ভালোবেসে ফেলেছিলে, কিন্তু সে আমার হাজবেন্ড, তাই তার ভাগ তোমাকে দিতে পারলাম না, সরি। ইটস ওকে ম্যাম, আপনাদের জন্য সবচেয়ে বড় সত্যি আমার সামনে এসেছে, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। ফাতেমা। নাফিস নাম ধরে ডাকলো। নিজের ভাইয়ের মুখে নাম শুনে ফাতেমা দৌড়ে গিয়ে নাফিসের বুকে ঝাঁপিয়ে পড়ল। তারপর শুরু হলো ভাই বোনের ভালোবাসা, যা 25 বছর পর দেখা হলে যেমন হয়। ওকে চন্দ্রবতী, চলো আমরা এখন এখান থেকে যাই। যাবো তো, গিয়ে তোমার ওপর সবকিছু শোধ নিব। ইস, তোমার জন্য আমার গাল লাল হয়ে গেছে। গাড়িতে উঠতে উঠতে বলল। এই কথা শুনে মাহিম বৃষ্টির গালে টুকুস করে একটা চুমু রেখে দিল। সবকিছু ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। এটা শুনে বৃষ্টির লজ্জায় লাল হয়ে গেল এবং মাহিমের বুকের ভিতর মাথা লুকালো। মাহিম গাড়ি চালানো শুরু করলো। ভালোবাসি প্রিয়তমা। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এভাবে শেষ হলো ছদ্মবেশী কিলার MK চ্যাপ্টার 2।